ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সো আমি আজকের যিনি অতিথি তাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এট দ্য সেম টাইম ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে সবাইকে যারা এখন আমাদের সাথে ঢাকা এফএম 90.4 এর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। কি নাম আপনার? জি, আমার নাম আরজু ইসলাম সুমি। আরজু, কেমন ফিল হচ্ছে একদম যদি বলতে হয়? আমার তো খুবই অদ্ভুত লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে এখানে এসে। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এরকম একটা জায়গায় আসবো, আমাকে আরো এরকম জায়গা মানে কিরকম? সালমান মুক্তাদিরের সামনে প্রোগ্রাম করা? জি, সালমান মুক্তাদির বা হিরো আলমের সামনে প্রোগ্রাম করা, অথবা অনন্ত জলিল সাথে থাকবে সেখানে প্রোগ্রাম করা, অথবা লিডার্স আমি বাংলাদেশ শাকিব খান সাথে থাকবে এরকম প্রোগ্রাম করা? না, আপনি থাকলেই যথেষ্ট। আরে কত ডিমান্ড আমার। সো আরজু, শুনতে চাই তোমার জীবনের কথা একদম শুরু থেকে যদি আমি শুনতে পারি। আমার জীবনের শুরু বলতে যে এনার থেকে এনার সাথে আমার সবকিছু শুরু হয়েছে। তেনাটাকে? আমি তো না। আমি? হ্যাঁ, তেনা মিন্স মি? আমি? এত হাসালে গোলায় বেরো। তুই গুলায় ফল আরজু, আমরাও গুলতে থাকি এবং আমাদের মুভির নাম হোক গুলাই আর সিনেমার নায়কের নাম হোক শাকিব খান। তেনাই বলতে কি মি? আমি? হ্যাঁ, কিভাবে কিভাবে? আসলে এই শোটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। ওকে। আর শুনিও যে বেশি দিন হয়েছে, হ্যাঁ 8-9 মাস হবে শুনি এটা। তারপরে রোজার পরে 21 সপ্তাহ শোনা হয়নি, কারণ আমি বাড়ি গেছি, ওখানে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না, ওইখানে শুনতে পাইনি, খুব মিস করছি। কিন্তু ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে শো কেমন চলে, উনি বলছে খুব ভালো। আচ্ছা, তারপর সো এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে কোনো একজন মানুষের সাথে তোমার কমিউনিকেশন হয়, তাই তো? বিষয়টা এরকম। তো সে মানুষটার নাম কি বলা যাবে? জি, কি নাম? আবির। তোমার নিকনেম তো আরজু। জি, আচ্ছা, ওর নাম হচ্ছে আবির। তো খুঁজে খুঁজে কি আ দিয়ে শুরু হয় এমন কোন নাম খুঁজতেছিলে তুমি? জানি না তো। তুমি তো আলমকেও নিতে পারতে, মানে হিরো আলমের কথা বলছি। এখন আল্লাহ মিলাইছে, আমি কি করবো? আচ্ছা, তোমার মিলাই দিছে আবির দে, রাইট? জি। ওকে, তারপর আবিরকে বলতেছো যে এই প্রোগ্রাম কি এখন হচ্ছে কি হচ্ছে না? তো বলতেছে হচ্ছে, তুমি তো পরেও শুনতে পারবা, তাই তো? জি। সো এই প্রোগ্রামকে বেস করে তোমাদের দুইজনের মধ্যে একটা সম্পর্কের ডেভেলপমেন্ট হচ্ছে, তাই তো? জি। ওকে, তারপর আরজু, তারপরে এই তো যে ওই তো 28 তারিখে রাতে কথা হয়। কোন 28? ওই যে সে কি মাস যেন ভুলে গেছি। ওই তো যেদিন ও আসছে ওই দিনই আমাদের ফার্স্ট কথা হয়। আমি এখান থেকে নাম্বার তুলি, তারপরে ফোন দেওয়ার পর অনেক কথা জিজ্ঞেস করি, অনেক হাসাহাসি হয়। উনি তো আমাকে খুব আপু আপু বলে যে আপু আপনার নাম্বারটা কি, আপনার নাম্বারটা। এই কি প্রোগ্রামের মাধ্যম দিয়ে কমিউনিকেশন করা শুরু করে, তাই তো? জি, আপনাদের প্রোগ্রামটা শেষ তখন সাথে সাথে আমি 2:30 বাজে কল দিয়েছি। আর উনি ফার্স্ট কলারই ছিলাম আমি, উনি আমার কলটাও রিসিভ করছে। তারপর থেকে কথা হইতো। তারপরের দিন আবার তখন বেশি কথা বলিনি, কথা বলছি 2.5 থেকে 3 মিনিটের মতো কথা বলে আমি কল রেখে দিয়েছি। আর যে হাতে কিসের করা, আলপনা করা বাম হাতে, এই যে এই পাশে এটা একটা ডিজাইন উঠে গেছে। কিসের ডিজাইন? মেয়েদের মানে কিসের ডিজাইন? তাজমহল টাইপ কিছু নাকি অন্য কোনো কিছু? জি, এমনি লাভের ডিজাইন। ওকে, সো এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে তুমিও টেক্সট করতেছো, মেসেজ দিচ্ছ, সেও মেসেজ দিচ্ছে, এইভাবে তোমাদের মধ্যে সম্পর্ক গ্রো করলো, তাই তো? ওকে, তারপর কথা বলছো এই প্রোগ্রাম নিয়ে এবং আস্তে আস্তে দুইজনও কাছাকাছি আসছো, তাই তো? হ্যাঁ, আমাদের প্রথম দেখা হয়েছে। তারপর আমরা একটু তথ্য দিয়ে রাখি যে ব্যাক ইন 28 মোস্ট প্রবাবলি জুলাই মাস 28 তারিখে আবির আমাদের প্রোগ্রামে এসেছিল এবং আমাদের প্রোগ্রামে এটা মানে আমি কি বলবো, এটা একটা স্পেশালিটি। যখন আমরা আমাদের প্রোগ্রামকে অন এয়ার করি, কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে মানুষ আমাদের পাশে দাঁড়াতে চেষ্টা করে। তারই পার্ট হিসেবে আবিরের যখন প্রোগ্রামটা প্রচার হয় তখন আরজু ফার্স্ট ফোন কলার হিসেবে আরজু আবিরকে ফোন দেয় যে আপনার যত কষ্টই থাকুক, যত খারাপই থাকুন না কেন, আমরা আপনার পাশে আছি। এবং আমার মনে হয় যতটুকু যারা আবিরের প্রোগ্রামটা তখন শুনেছে, আমি যতটুকু রিলেট করতে পারি, যদিও আবিরের সাথে আমার এর মধ্যে কথা হয়নি, যে আবির ওই মেসে থাকতে সেই ঘটনাটা, আবির বাবা মার সাথে একটু ডিস্ট্রাক্টেড বা দূরে, মেসের খালা অসম্ভব রকমের কেয়ারিং ছিল তোমার প্রশ্নে, তোমার বাবা ফোনে আসছিল এবং ক্ষমা চাচ্ছিল যে যতটুকু কেয়ারিং ওই মেসের খালা
ততটুকু যত্ন বা ভালোবাসা বা স্নেহ আমি দিতে পারিনি, এটাই তো। হ্যাঁ, তার মানে আমি ঠিক বলতে পারছি। আচ্ছা, আমি মিলাই নিলাম এই কারণে যে আমি যেহেতু গেস্টের সাথে প্রোগ্রামের আগে কোনোভাবে কমিউনিকেট করতে চাই না, তাই তাদের সাথে কথা হয়নি। বাট আমার মনে পড়তেছে যে এই ছেলেটি এসেছিল 28 জুলাই, ব্যাক ইন 28 জুলাই, তখন সে তার জীবনের কথা বলছিল এবং তার শারীরিক প্রবলেমের কথা বলতেছিল, যে দিনের পর দিন অসুস্থতার কারণে তাকে ওই মেসের মধ্যে ঘরবন্দি হয়ে থাকতে হয়। তখন এমন কেউ নাই, এমন কোনো মানুষজন নাই যে মানুষটা সেই মানুষটাকে যত্ন করতে পারে। আবিরের তখন মনে হচ্ছিল যে এই পৃথিবীতে নিতান্ত আমি একটা বোঝা মাত্র। আমার বাবা আমাকে ওন করতে চায় না, মা চাইলেও, মা যেহেতু অসুস্থ, আমি কি মনে করতে পারছি আবির, মা চাইলেও কিডনি রিলেটেড প্রবলেম, রাইট আবির? ওকে, মা চাইলেও অসুস্থতার কারণে আমার পাশে দাঁড়াতে পারে না, কারণ বাবা যেহেতু কোনোভাবে রেসপন্সিবিলিটি নিতে পারছে না, এবং বাবারও কোনো দোষ ওই অর্থে দেওয়া যায় না। বাবার অবস্থা এত বেশি তার পরিস্থিতি এবং সমস্ত কিছু অর্থনৈতিক অবস্থা এত বেশি শোচনীয়, সে চাইলেও মায়ের এই অসুস্থতার জন্য যে পরিমাণ সে কন্ট্রিবিউট করতেছে সেটাকে পাশ কাটিয়ে আবির অসুস্থতা, এই জিনিসটা দেখবার মতো সক্ষমতা বাবার ছিল না। দিস ইজ দ্য থিং। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে, এরকম একটা অবস্থার মধ্যেই তখন আমরা আবিরের গল্পটা শেয়ার করি, এবং শেষের দিকে গল্পটা কিন্তু অসম্ভব রকমের একটা বহুমাত্রিক রূপটায়, যখন আবিরের বাপ ফোনে আসেন এবং হাওমাও করে কাঁদতে থাকেন এবং কাঁদতে কাঁদতে বলেন যে আমার ছেলে সে, আমার ঔরসজাত সন্তান সে, কিন্তু তার জন্য আমি কিছু করতে পারিনি, কিন্তু তার জন্য যারা করেছে, যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সে মানুষগুলোর জন্য আমার অনেক বেশি কৃতজ্ঞতা। তখন আমরা বলছিলাম যে কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে আবিরের হাতটা ধরবে এবং সমস্ত কিছুকে হয়তো ঠিক করে ফেলবে। তো দিস ইজ দ্য থিং, যে আমরা আমাদের প্রোগ্রাম প্রচার করার পরে ফার্স্ট যে ফোন কলটা আবিরের কাছে যায় সেটি হচ্ছে আরজুর, এবং আরজু বলে যে আমি তোমার পাশে আছি এবং আবিরকে শুধরায় দিতে, আবিরের জীবনটাকে স্বাভাবিক করতে সর্বোচ্চ রকমের চেষ্টা করব। দেখেন কি ধরনের ক্যারিজমা তৈরি হয় এই ভালোবাসার বাংলাদেশের ক্যানভাসে। এবং আমি খুব আফসোসের সাথে, রিগ্রেটের সাথে বারবারই বলি যে আপনারা শুধুমাত্রই হয়তো ফোকাস করবেন তাদেরকে নিয়ে যারা হয়তো সমাজে একটু আধটু পরিচিত, কিন্তু এই মানুষগুলোর গল্প কেউ কখনো জানবেও না, শুনবেও না। কিন্তু এরকম একজন আরজু আমাদের প্রোগ্রামের কারণেই হয়তো আবিরের হাত ধরেছে এবং তার ভালোবাসার সম্পর্কটা এখন সুরে বাঁশি বাজছে। এবং আমি যতটুকু অফিয়ারে, এর আগের দিন আমি আবিরের প্রসঙ্গটা যখন ডেলিভার করছিলাম, আমরা 2-3 মিনিট একটা কমিউনিকেশন দিয়েছিলাম, বলেছিলাম যে একটা ফুল ফ্লেজ প্রোগ্রাম নিয়ে আসবো ঈদের পর। সেই প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি আমরা। তখন বলেছিলাম যে আবির বারবার বলছিল যে আজ আমি যতটুকু কাম ব্যাক করেছি শুধুই এই মেয়েটির জন্য। আরজু তো হিরোইন হো গায়া রে। কেমনে আরজু, সত্যি কি ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়েছে তোমার, নাকি লাভ গুরুর এই প্রোগ্রাম এই সেই এটার জন্য তোমার দায়িত্ব মনে হয়েছে যে কেউ একজন এগিয়ে আসা উচিত এবং ছেলেটার পাশে দাঁড়ানো উচিত? এটাই ব্যাপার। তুই ডিরেকশন দিস না আবির। হ্যাঁ, বলতো সত্যি কথা কি? তারপর তো প্রথম কথা বলতাম, প্রথম দিন খুবই কম কথা বলি, কারণ আমি তো কখনো এত রাত করি না। তো ওই দিন অনেক রাত্র হয়ে গেছিল, 2:30 বেজে গেছিল। তো ওনার নাম্বারটা সাথে নিয়ে আমি কল দিছি। কল দেওয়ার পর যে অনেক ব্যস্ত। আমার তো খুব রাগ লাগছে যে এত ব্যস্ত কেন, এই ছেলেটা এত ব্যস্ত কেন। ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই তো ফোনটা দেওয়া? সাথে ফোন দিছি। আচ্ছা। তারপরে ফোন দেওয়ার পরে কল ধরছে। তো বলি যে আপনি তো ব্যস্ত কেন? তো দেখি যে কেচি শব্দ, তখন কেচি ফুটেছিল। তো তারপর 2-3 মিনিট কথা হয়, তারপরের দিন ফোন রেখে দিই। তারপরের দিন আমি ঠিক ফজরে উঠে আমি নামাজটা সেরে তারপর ওনাকে কল দিই যে কি ব্যাপার, আপনি নামাজ পড়তে ওঠেননি? তো উনি বলছে যে না আমি ঘুমাচ্ছি। তো 2:30-3টা যে কিসের ঘুম, আপনার বাড়ি থেকে নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন না? তারপর বললাম যে না আমি তো নামাজ কালাম পড়ি, এখন পড়তে পারি না। তারপরে এমনি কথা বাড়ে, কিন্তু প্রথম খুবই কম কথা হতো। ধীরে ধীরে কথাটা এতটাই বেড়ে গেল যে রাত দিন সমান, আমার কামে কাজে মন নাই, খুব সবকিছু এলোমেলো, ঘুম ছিল না। আবিরে চলে আয় তুই কাছে, তোকে ছাড়া আসলে গল্প মানে আরজু তো অনেক সুন্দর কথা বলে, বাট তোকে ছাড়া মনে হচ্ছে যে পুরো পরিস্থিতিটা জমবার না। একটু বারোই আবিরের মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে দাও। তারপরে 3 দিনের দিন মাত্রা খুবই বেড়ে যায় কথা বলার, একটা আলাদা পরিবর্তন আসে যে কাম কাজে খুব এলোমেলো, খুব মন ভুলো হয়ে যাচ্ছি, এদিকে একটা টেনশন করি। তারপর আর যে তোমার প্রথম ভালোবাসা আবির, ফার্স্ট লাভ, রাইট? কান্নাকাটি করবো আমি বুঝতেছি।
আরো অ্যান্সার দেওয়া লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, আমার দর্শকরা বুঝতেছে। বাট এই জিজ্ঞেস করা দরকার নাই, বাট এই ছেলেকে তার পাশে দাঁড়ানোর যে তাগিদ এই প্রোগ্রামের থ্রু দিয়ে তুমি পেয়েছো, তাই তো? আবির, যে অবস্থাতে আমি যেহেতু লাস্ট টাইম তোকে তুই করেই সম্বোধন করেছিলাম, তাই বলি, যে অবস্থাতে আমার একটা সাউন্ড চেঞ্জ করে দে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড চেঞ্জ করে দে, অন্য কিছু দেওয়া যায় কিনা, নর্মাল। যে অবস্থাতে আমরা কথা বলছিলাম 73তম পর্ব, রাইট? 28 জুলাই, ব্যাক ইন 28 জুলাই 2022। ওকে, 2022 ব্যাক ইন 28 জুলাই 73তম পর্বে আবির আমাদের অনুষ্ঠানে এসেছিল। তখন আবিরের পরিস্থিতির বর্ণনা দিয়েছিলাম এভাবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চাইলে যে কোনো জিনিস বদলে ফেলতে পারেন। তখন এই ব্যক্তি আবির, যে আবিরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আবির কথা প্রসঙ্গে বলেছিল যে তার অসুখ এমন একটা মাত্রাতিরিক্ত রূপ নিয়েছে, সে চাইলে এখন চলতে পারে না, ফিরতে পারে না, এবং সিচুয়েশন এত রকমের ডিজাস্টার যে তাকে দেখবে এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই। তার বাবা তাকে দেখতে পারছে না, মা কিডনির রোগে, জটিল রোগে আক্রান্ত, মা যতটুকু ট্রিটমেন্ট পাচ্ছে তার বাবার কল্যাণে, সেই সুযোগটা পাবে না যদি ছেলেকে এখন ট্রিটমেন্ট করতে যায়, কারণ বাবার এরকম অর্থনৈতিক অবস্থা নাই। এটাই তো বলেছিলি, রাইট? এবং এখন ওই সময়টাতে তুই বলেছিলি এখন থেকে প্রায় 28 জুলাই ব্যাক ইন 2022, জুন 2023 তো সামনে না, প্রায় 1 বছর 10-11 মাস হতে চললো। এই 10-11 মাস আগে তুই যে কথাটা বলেছিলি আমার স্পষ্টত মনে আছে যে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া বা আত্মহত্যা ছাড়া আমার কাছে কোনো গত্যন্ত নাই, কারণ কোনো মানুষ তোর কাছে নাই, কেউ প্রয়োজনীয় পরিচিত মানুষকে তোর পাশে নাই, তোর বাবা তোর রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সিচুয়েশনে নাই, তার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। এই সময়টাতে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি হাউমাউ করে মিনিটের পর মিনিট কান্নাকাটি করেছিলেন, এবং তোর এই যে মেসের যে খালা তার কৃতজ্ঞতা পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে আমার ওরসে জন্ম না আসেন তার আমি তার দায়িত্ব নিতে পারি না, কারণ আমার সে সক্ষমতা নাই। এই ছিল সিচুয়েশন। এখান থেকে যখন তুই বের হয়েছিলি আবির, তোর হাতে কোন রকমের মানে কোন অবলম্বন বা তোর মনের মধ্যে কোন রকমের কোন উপলক্ষ বা অবলম্বন ছিল না, রাইট? এখন কেমন আছিস দীর্ঘ 9 মাস পর? জি গুরু, এখন বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক আগের তুলনায় অনেক ভালো। তো হচ্ছে যে এখন বর্তমানে যেই এই কথাগুলোই তো বলেছিলি, রাইট? 2022 28 জুলাই 73তম পর্বে বের হওয়ার পর থেকে পরিবর্তনটা কিভাবে হওয়া শুরু হয়? বের হওয়ার পর যখন এখান থেকে আর কি কল আসতে থাকে, এই প্রোগ্রাম থেকে বের হওয়ার পর ফোন আসতে থাকে, প্রচুর পরিমাণে কল আসতে থাকে, কিন্তু ফোনটা সাইলেন্ট করা ছিল। তো প্রথম পর্যায়ে আর কি কলগুলো রিসিভ করতে পারিনি। পরে যখন বাসার কাছাকাছি যাই তখন কয়েকটা কল রিসিভ করার পরে ওর কলটা আসে। মানে প্রচুর বলতে বিভিন্ন লোকজন তোর নাম্বারে ফোন দিচ্ছে। ওকে, এতটা মানে প্রচুর চাপ হচ্ছে। তো লাইফে কি ঘটনা ঘটেছে কখনো? জি না গুরু। তো এরপর যখন ওর সাথে কথা আমরা তাহলে মানুষের মনের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশের টিম কৃতজ্ঞতা হতেই পারি, বুঝছস নি? দেখ, এরপর যখন ওর সাথে কথা হয় তখন আমি গেটের কাছাকাছি ছিলাম। ওর ফোনটাই ধরলি, রাইট? অনেকগুলো ফোনের মধ্যে, জি অনেকগুলো কলের মধ্যে ওর কলটা। তো মেয়েদের মধ্যে ফার্স্ট কলটাই ছিল ওর। তো তখন হচ্ছে গুরু তালা খুলতে পারতেছিলাম না, তালাটা খুলতে আমার খুব কষ্ট হয়েছে। তো ওকে তখন আমি বলছি, ও আমাকে বললো যে আচ্ছা ভাই আপনার তো হয়তো বা প্রবলেম হচ্ছে, তো তাহলে পরে কথা বলি। তখন ওকে বলি ওই দিনে ওর ফোনটা কি ওই দিনে? হ্যাঁ, অনেকগুলো ফোন তো ওখানে আছে, হান্ড্রেডস অফ, তার মধ্যে ওর ফোনটা ওই দিনে ওই রাতেই। আমি তো ছাড়লামই তোরে 1টার দিকে বাসায় পৌঁছানোর পর মানে বাসায় যখন গেটের তালা খুলতেছে ঠিক ওই মুহূর্তে 2:30 হবে যেগুলো। আচ্ছা, এর ফোন। তারপর তো তখন আমি ওকে বললাম যে আচ্ছা আপু, আপনার যদি কোনো আপনার নামটা আসলে সঠিক বুঝতে পারতেছি না, যেহেতু অনেক কল আসতেছে, কিন্তু পরবর্তীতে হয়তো বা যদি নামটা না জানি হয়তো করে বলতেও পারবো না বা চিনতেও পারবো না। যার শরীর ঠিক না, যে টাকা পয়সার খবর না, যে বাবা মা দায়িত্ব নেয় না, এই ছেলেটা যে সেলিব্রিটি হয়ে গেছে সেই রাতে, তুই তখন তোর ফিলটা কেমন ছিল? আসলে গুরু তো ওই সময় তাহলে কিন্তু স্বীকার করিস আবির যে ভালোবাসা বাংলাদেশ ঢাকা FM 90.4 এর একটা তাগত, এর একটা জোর আছে। অবশ্যই গুরু। সো কৃতজ্ঞতা ঢাকা FM 90.4 এর সাথে জড়িত সমস্ত মানুষজনের জন্য। এই কৃতজ্ঞতা কোনোভাবে আমাকে দিস না, এটা একজন মানুষের কারণে কখনোই ধরনের ঘটনা ঘটে না যে সমস্ত মানুষ পাগল হয়ে যায় এখানে উপস্থাপিত কোনো জিনিসটাকে সফল করার জন্য।
তাই তো। সো 90.4 এই স্টেশন এবং এই প্ল্যাটফর্ম ডেফিনেটলি মানুষকে কোনো না কোনো ভাবে আলোড়িত করতে পারে। তাই যখনই আমরা কোনো আহ্বান বা উদ্যোগ গ্রহণ করেছি তখন সেটা সফলতার জন্য বহু মানুষ এগিয়ে এসেছে ফেরেস্তা রূপী হিসাবে। যেমন এখন আমরা আরজুর গল্প করতেছি। তারপর আবির বলছিলি এরপর হচ্ছে করে তখন আমি ওকে বলি যে আপু আপনার নামটা বললে ভালো হবে, তাহলে আমি নাম্বারটা সেভ করে রাখতে পারবো, তাতে আমার সুবিধা হবে। তো তখন ওকে বলি যে হয়তো যদি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো কোনটা অপশন থাকে তাহলে আমাকে টেক্সট করে দিতে পারেন, অথবা যদি আপনার হাতে সব বাদ দিয়ে ওরটা টার্গেট করলি কেন? তো প্রচুর ফোন আছে, তুই তো সেলিব্রিটি ওভারনাইট। অবশ্যই করে, কিন্তু ওর কলটা ছিল একদম ফার্স্ট। ওকে ওকে, অথবা তোর নসিবে হয়তো সেটাই ছিল। ওকে, তারপর তো তখন আর কি ঠিক মতো কথা হয়নি, তার নামটাও। বাই দ্য ওয়ে আবির, তোকে অনেক ফ্রেশ দেখাচ্ছে, আমি অবাক হচ্ছি। সেই এখন তো রিলেট করতে পারছি, সেই আবির আর এবারে অনেকখানি চেঞ্জ তোর লুকে, তোর পোশাক আশাকে, তোর চাল চলন এবং তোর চেহারায় অনেকখানি পরিবর্তন। যা তুই বলবি, কেউ যদি ৭৩তম পর্ব ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের ৭৩তম পর্ব 28 জুলাইয়ের আবিরকে দেখো আর এখন দেখো, তাহলে বুঝবা কারিশমা কারে কয়। এ গর্ব আমরা করতে পারি। উই আর দ্য বেস্ট, ডেফিনেটলি উই আর দ্য বেস্ট। ওইরকম ফকিন্নিদের মতো শুধুমাত্র আমরা কোন রকম কোনো কথা বলে মাস্তি করে শুধু টাকার ভিউজ নিয়ে পার পেয়ে যায় না। আমরা চেষ্টা করি মানুষের জীবন বদলাতে। জীবন কেমনে বদলায়? 28 জুলাই ব্যাক ইন 2022 এবং সেই ৭৩তম পর্বের আবিরকে দেখো আর এখন দেখো, বদলায় গেছে। ক্যারিজমাটা কোথায়? তোমরা আমাদেরকে ভালোবাসো, তাই কোনো না কোনো ফেরেস্তার উপরে মানুষ আমাদের এখানে উপস্থাপিত মানুষজনের হাত ধরে। তাই যেমন আজ ফেরেস্তার ভূমিকা এসেছে আমার আরজু। কি কৃতজ্ঞতা তার জন্য। তারপর বলছিলি যে ফোন ধরলো, তারপর এরকম ভাবে কথা চলতে থেকে প্রায় ২-৩ দিন। ওই একটু আগে যেটা বললো নামাজের বিষয়টা, হ্যাঁ, ভোর রাতে হঠাৎ করে একদিন বলতেছে, কথা বলতে বলতে ভোর রাতে বানাই ফেলছিস তখন? হ্যাঁ, না এটা না, প্রায় তখন এরকম অবস্থা ছিল যে একটানা ৭-৮ দিন, দিন রাত 24 আওয়ার্স কল। বাসার সবাই বিরক্ত হয়ে গেছে এক পর্যায়ে, মানে ঘুম সবার শেষ এক কথায় বলতে গেলে। 24 ঘন্টা ফোন হচ্ছে, 24 আওয়ার কল। তার জন্য না পারতে অনেক সময় ফোন অফ করেও রাখতে হয়েছে। ওকে, বা সাইলেন্ট করেও যদি রাখি, তারপরে দেখা যায় অনেক টেস্ট। তুই ওকে ইঙ্গিত দিস না তো, তোকে ক্যামেরায় দেখা যাচ্ছে। আরজু, তুই আমারে বলতো যে কেন ওর প্রতি এত দায়িত্ববোধ তুই অনুভব করেছিলি? সত্যি কথা বল, আমার সাথে কি দেখা হয়েছে কোনো কালে তোর? এই প্রোগ্রামের আগেও কি আমাকে দেখেছিস সামনাসামনি কোনো কালে? ওকে, বলতো আরজু, কেন তুই এত বেশি ফ্যাসিনেটেড, এত বেশি সিরিয়াস হয়ে গেলি এই ছেলেটার প্রশ্নে? এর সাথে তো কোনোভাবে কোনো প্রয়োজন সম্পর্ক ছিল না। ওই প্রোগ্রামে তো প্রথম তার জীবনের গল্প তুই শুনলি। সেটাই গুরু, আর আমার জীবনের প্রথম এরকম কাণ্ড ঘটানো, যে কারো নাম্বার নিয়ে কথা বলা এবং 24 ঘন্টা তোর আগ্রহে কথা বলা চলছে, বাধ্য হয়ে মোবাইল বন্ধ করতে। জীবনে তো জীবনে এই ঘটনাগুলো ঘটেনি। এখানে হচ্ছে অনেক শুধু না, এখানে এতটা কল আসছিল, না অনেকেই আসছে, বাট তোর লাইফে তো এই ঘটনা ঘটেনি আবি। তুই হচ্ছিস সবচাইতে অবহেলিত। আরে বাবা মাই তো তোকে আপন করতে পারেনি তাদের পরিস্থিতির কারণে, বাকি লোকের কথা কি বলবো? তা তোর মতো অবহেলিত সন্তান তো কেউ কথায় ছিল না, রাইট? এই প্রোগ্রামে প্রচার হওয়ার পর থেকে সেই মানুষটাই হয়ে গেল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তুই জীবনে তো যে কারো কাছে এরকম ভাবে নম্বরে ফোন করার চেষ্টা করি, 24 ঘন্টা ফোন দিস, কোথায় তাগিদ অনুভব করতেছে যে আমরা সবাই মিলে অ্যাসাইনমেন্ট নিয়েছি যে মানুষটাকে ভালো রাখতে হবে, এই দায়িত্ব বলতে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলি আরজু তখন? আসলে তখন তো আমার এরকম কিছুই হয়নি। আমি ভাবছি যে আমি যদি পারি কোনো সাহায্য করবো, এ তো আমার কোনো ক্ষতি হবে না। আর আমার আম্মা সবসময় একটা কথা বলতো যে যার কেউ নাই তার আল্লাহ আছে, তার আল্লাহ থাকলো উসিলা তো কেউ একজন পাশে লাগে। তো সেই ক্ষেত্রে কথাবার্তা বলতাম, কিন্তু আমি এখনো তার অসুস্থতার ব্যাপারে অতটা বুঝি নাই। ওকে, তুই বলছিলি যে ওর সাথে 24 ঘন্টা কথা হচ্ছে, বাধ্য হয়ে তোকে ফোন বন্ধ করতেও হয়েছে। সরি গুরু, এখানে হয়তো বা একটু বোঝার ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে যে এত কল শুধু ওর না, ও আর কি দেখা যায় কথা বলার চেষ্টা করলেও দেখা যায় করতে পারতেছে না। বা যদি একবার ওর কল ঢুকে, কন্টিনিউয়াসলি কল, বিভিন্ন নাম্বার থেকে কল, এতটা কল দেখা যায় যে এখনো আমার ফোন মেবি প্রায় ৩,৫০০ মতো নাম্বার এন্ট্রি করা আছে। ওকে, আমি কয়েকটা টেক্সট নিয়ে নিই ফাঁকে। জুয়েল লিখেছো যে জুয়েল হাসান, গুরু আমি সোনারগাঁ থেকে শুনছি। আই লাভ সোনারগাঁ, স্পেশালি ওখানে যে মিউজিয়ামটা আছে ওখানে যেতে আমি খুব বেশি পছন্দ করি, রিসোর্ট অনেক সুন্দর। এবং তহিদুল আহমেদ বাদল বলেছো
তাজউদ্দিন আহমেদ বাদল। গুরু, আপনার মতো ভালো মনে মানুষ বড় প্রয়োজন আমাদের দেশে। গুরু, আমি আপনার শিষ্য, আমি আপনার মতোই হতে চাই। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। তো অসুস্থতার জন্য আমার প্রাণ ভরা দোয়া, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবজান তাজউদ্দিন আহমেদ বাদল। আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফা দান করে এবং খুব শীঘ্রই তুই সুস্থ হয়ে যা, সে প্রার্থনা করি। এবং গুরু, আপনার মতো ড্যাশিং, চার্মিং, অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম হতে চাই। প্লিজ কিছু টিপস দেন, এমনটা লিখেছে তানভীর। আমি ড্যাশিং কিনা জানি না, বাট আমার নিজের মধ্যে একটা কমপ্লেক্সিটি কাজ করে যে আমি মনে হয় স্মার্ট না। স্মার্ট হতে পারি, বাট আমি মনে হয় সুদর্শন না। বাট আমার কাছে মনে হয় যে নিজেকে ভালোবাসাটা অনেক বেশি প্রয়োজন। নিজেকে যদি ভালোবাসতে পারিস তানভীর, তাহলে অবশ্যই তুই যেমনটা তুই দেখতে চাস তেমনটা তুই নিজেকে দেখতে পারবি। কারণ আমার কাছে, আমি যখন বয়স আমার পড়ন্ত বিকেলে, তখন অনেক সুদর্শন ছেলে বা মেয়ে যারা বাই বার্থ আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিং এর মাধ্যমে সুন্দর ছিল, তারা কিন্তু নিজেরা পোতায় গেছে। আর ঠিক এই সময় তাদের তুলনায় অ্যাটলিস্ট বেটার আছে, সেটুকু আমি দেখতেই পারি, বলতেই পারি, যখন বয়স পড়ন্ত বিকালের দিকে। তাই নিজের লাইফস্টাইল, জীবনটাকে সঠিকভাবে চিন্তা করা এবং যেভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হন, সেভাবে চলতে যদি চেষ্টা কেউ করে, তো ডেফিনেটলি তার শরীর এবং চেহারার মধ্যে সে রিফ্লেকশন আসতে বাধ্য। এবং তার সাথে বড় বেশি ইম্পর্টেন্ট, মানুষ হিসেবে ভালো থাকা, পজিটিভ চিন্তা, যেটা রিফ্লেকশন সমস্ত অবয়বের মধ্যে থাকে। চার্মিং এবং স্মার্টনেসের বড় এবং প্রধান কেন্দ্রবিন্দু এইটা, যে তুমি সবার জন্য ভালো চিন্তা করবে এবং সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করবে। গুরু, এনিওয়ে, আমি আমার কেউ যেন না ভাবে যে আমার শুধু প্রশংসামূলক বাক্যগুলো আমি পড়তেছি। গুরু, আমি দিনাজপুর থেকে শুনছি, এমনটা জানিয়েছেন নূর ইসলাম। আর আমার নামটা বলো, এমনটা বলেছ রাসেল হোসাইন শাহিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাভার থেকে শুনছি, এমনটা বলেছে ইমরান আলী। আর সবাইকে অনুরোধ করতেছি যে প্লিজ শেয়ার করো। আমার ঈদি, আমার সেলামি একটাই, সেটা হচ্ছে যে আমার এই পোস্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। প্রত্যেক ব্যক্তি শেয়ার করো, সে অনুরোধ করতেছি। সো দিস ইজ দ্য থিং। আমরা আবার চলে যাচ্ছি আবিরের কাছে। আবির বলছিলি। তো তারপর হচ্ছে দেখা যায় কি, ও কথা বলার চেষ্টা করে, কিন্তু আসলে তখন ওকে অতটা সময় দিই না, কেননা এতগুলো কল আসছে, তাই বলে একজনের সঙ্গে কথা বলে টাইম পাস করব, তখন চিন্তাটা ছিল এরকম। ও আচ্ছা, তুইও আবার ওর মধ্যে ফিল্টারিং করা শুরু করে দিয়েছিস। যে একজনের দেখ, সাথে আমি তোর সাথে ওপেন কথা বলছি। জি, গুরু। হাম ঠেরা গরিব আদমি, কেউ আমাকে ওন করে না, বাবা মা ওন করে না। সে জায়গাতে আমার কেউ একজন দিলে আমি ভাববো যে এটাই আমার পড়ে পাওয়া 14 আনা। তুই এখন তো চিন্তা করছিস এতই যেহেতু আসছে, তাহলে আমি মনের মাধ্যমে মিশে ফিল্টারিং করে ভালোটাই নিব, এটাই তো ভাবতেছিস। সাধারণ ভাবনা। হ্যাঁ, তখন মনের But মধ্যে সাধারণ ভাবনা আসলে ছিল না। তো ওই মুহূর্তে দেখা যায় অনেকেই নানান ভাবে হেল্প করছিল। তো একটা পর্যায়ে প্রায় সপ্তাহখানিক পরে হঠাৎ করে, তো ফজরের সময় ওর কল রিসিভ করলাম। রিসিভ করার পর বলছি, কি বাবা আপনি এখন নামাজ পড়তে ওঠেননি? তো পরে বলতেছি যে আপু নামাজ, একটা বাচ্চা মেয়ে কেমনে ওকে কমেন্ট করে। আপু নামাজ যে পড়তে উঠবো, আসলে পেইনের জন্য দেখা যায় মুভমেন্ট করতে আমার খুব কষ্ট হয়ে যায়, তার জন্য নামাজ পড়তে পারছি না। তখন সে আমাকে একটা কথা বলে, তুই তো সুন্দর, আর যেহেতু একটা যদি স্মার্ট ছেলে বা সুস্থ ছেলে, সে তোর এইটা পাইতো না, তোর এই মায়াটা যেমনটা আবির আসলে পাইছে। গুরু, আমার চেহারা সুন্দর হলেই কি হবে যদি আমার ভেতরটাই সুন্দর না? ওকে, তারপর তো তখন ও নামাজের আমাকে- কথা আসলো। জি, তখন ও আমাকে একটা কথা বলে, হঠাৎ করে জানি না এটা কি মনে করে বলছে। কথাটা ছিল এরকম যে প্রেম গোপনেই সুন্দর, ঠিক যেমন মধ্যরাতে তাহাজ্জুদ নামাজের মতো। আর হচ্ছে ভালোবাসা অতটাই পবিত্র, চমৎকার রিলেটিভিটি। ভালোবাসা অতটাই পবিত্র, ঠিক যেমন ফজর থেকে জুম্মার নামাজ। কে শিখাইছে তোর এটা? হ্যাঁ, তুই তো আন্ডা বাচ্চা, কোথেকে তৈরি করলি এই কথা? কে শিখালো এটা আরজু? কথা শিখতে কি আর বয়স লাগে গুরু? নিজে থেকে বলা? হুম। এটা তো অনেক সুন্দর। আরেকবার বলতো কথাটা, এই কথাটা শুনে আরেকবার বল তখন আবির। প্রেম গোপনেই সুন্দর, ঠিক যেমন আসলে না গুরু, মানে আমি ওনাকে বারবার বলতেছি যে আপনি কি কোনো রিলেশন করেন, তো উনি আমাকে মানে বলবে তো বলতেছে না, বলবে। ওরা? জি, খুব ছোটবেলায় আর কি কোনো কারণে সে কারণটা কি বলা যায়? একারাগ হয়ে চলে আসছে। জি, বলতো বলা যায় আর কি। কোন বয়সে? মানে অনেক ছোট বয়সে, এত ছোট বয়সে যে আমি আমার আচ্ছা, এনিওয়ে, আবিরের গল্প সবাই বুঝে গেছে যে আবির গল্প প্রচারের পর তার জীবনে কি পরিবর্তন আছে। শুধু ওইটা পরিবর্তন আর ডিটেল পরিবর্তন আছে সেটা আমরা জানবো, বাট আরজুর জীবনের মধ্যে মনে হচ্ছে ঘটনার ভিতরে আরো কিছু গভীর ঘটনা লুকিয়ে আছে। তুই আর্লি এজে বাড়ি ছেড়েছিলি কেন, এবং কত আসলে বয়স কত আমার- তখন? তখন আমার
অনেক অনেক ছোট আমি মানে আর কত কি। বয়স? হ্যাঁ, বয়সটা আনুমানিক? এই তো 5.5 কি 6। আরে বলিস কি? আমি খুব ছোট গুরু, আমি ঠিক এতটুকু ছিলাম। ইস, মানে আমি গোসল করতে পারতাম না একা। তারপর দিয়ে কিভাবে তুই বাড়ি ছাড়া হলি? আমার ভাতটা আমি লবণ দিয়ে ঠিক মতো মাখিয়ে খেতে আচ্ছা, পারতাম না। 6 ধরলাম, বাড়ি ছাড়া হলি কিভাবে? আমার এক খালাতো বোন যায়, সে হচ্ছে আমার আম্মার ছোট বোনের মেয়ে। তো ওরা তো ঢাকায় থাকে, ওর হাজবেন্ড ঢাকায় জব করে, ওইখানেই থাকে। তো আমার তো ওরা আমাদের বাসায় যায়, 2 দিন থাকে। তো আমার আম্মাকে বলে যে খালা ওকে দেন, আর খুব আদর করতো। আমার আম্মা তো বড় মেয়ে, সেই ওকে হিসেবে আপন আমার যে হ্যাঁ, খালাতো ভাই কত? হ্যাঁ। আচ্ছা, আমার মামাদের খুব আদরের আমরা। তো আমার খালাতো বোন বলে যে খালা ওকে দেন, ওকে যে আমার সাথে ঘুরে চলে আসবে। তো আম্মা তো কোথায় আমাকে- নিয়ে যাবে? মানে আমরা থাকি একটা অন্য এলাকায় থাকি, নদী পার হয়ে যেতে হয়, যেখানে বলে Okay. চর এলাকা। আর আমরা গ্রাম সাইড থেকে ওইখানে চলে গেছি। তো ওরা গ্রাম সাইড থেকে আমাদের বাসায় যায়, রোজার পরে রোজার ভেতরেই যায়। তো যাওয়ার পরে বলে যে খালা এমন এমন ওরে দেন, ওকে আমি ঘুরাই নিয়ে তারপর আবার দিয়ে যাবো। তোর খালাতো বোন বললো? জি। স্বাভাবিক, মা তো বিশ্বাস করবে। হ্যাঁ। আপন খালাতো বোন? হ্যাঁ, তো ওকে আমার আম্মা ওকে। বলতেছে তোর যে- বয়স তখন 5.5 কি 6 বছর? জি। ওকে। তো আমার আম্মা বলছে যে কি বলিস, আমার এত ছোট মেয়ে, ও আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে ছাড়া কিছু করে না, আমি ওকে দিয়ে আমি কিভাবে থাকবো? তো বলে যে সমস্যা নেই, আমি দেখবো। তারপরে এইভাবে ও বলে নিয়ে যায়। তো আমাকে বেড়ানোর কথা ছিল যে আমি 3-4 দিন বেড়াবো, আম্মা এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওকে। তো ও আমাকে কি করছে, ওই দিনকাই লঞ্চে উঠাইছে। তা আমার তো আর এগুলা স্মরণে আসতেছে না যে দূরে যাওয়া কি, মা আম্মার সাথে বন্ধুদের সাথে আসছি খেলাধুলা করতে, এটা আমার ভিতরে কোনো ফিলিংস নাই যে আমি কোথায় আসলাম। তারপরে হচ্ছে যে ওই দিনও আমাকে নিয়ে লঞ্চে উঠে। এখন মানে আমি কিছু বুঝতেছি না, কিন্তু আমার অশ্রু মানে কলের পানির মতো ঝরতেছে। তারপরে এখন খালারা সবাই বলছে যে কান্না করছে না, কারণ তো আমি যাই। তো যাওয়ার পরে গুনো ও আমাকে নিয়ে, মানে আমার খালাতো বোনটা কি বলবো, বোন তো ভালো বললো, আমার ভালো বলতে খুব লজ্জা করে। তারপর সঠিক যাই কথা হোক, বল। পরে ও আমাকে নিয়ে ও আমাকে একটা বাসায় দিছে। বাসায় দেওয়ার পর ওই মহিলার একটা মেয়ে ছিল, ওই বাসায় মহিলা আমাদের কাজের জন্য দিয়েছে? জি এই 6 বছর বয়সে? জি। তো ওইখানে ওনার একটা মেয়ে ছিল, ওনার আর মেয়েটা যে তখন কি আমার- তুমি বুঝতে পারছো যে তোকে কাজের আমি এটা মেয়ে বুঝতে হিসেবে পারছি ব্যবহার যে ও করছে? আমাকে একটা আলাদা জায়গায় নিয়ে আসছে, বাট কাজের আমি মেয়ে হিসেবে দূরে যে চলে ব্যবহার আসছি। করছে সেটা বুঝতে পারোনি তখন? সেটা আমি বুঝতে পারিনি। ওকে, তো তারপর? আমাকে নিয়ে আসার পর পর ওনার একটা মেয়ে ছিল, ওনার স্বামী 2 বিয়ে করছে, উনি ছিল দ্বিতীয় স্ত্রী। তো ওনার কাছে ওনার হাজবেন্ড থাকতো না, ওনার মেয়েটাকে নিয়ে উনি থাকতো। তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে এতটাই আদর করছে যে আমি আমার আম্মার কথা ভুলে গেছি। খুব আদর Okay. করছে, খুব আদর করতো। ওনার মেয়ের সাথে আমাকে খাওয়াইতো, ওনার মেয়ের সাথে গোসল করাইতো। যাওয়ার পরে আমার কাপড় চোপড়ে সবকিছু দিচ্ছে। Okay. তো আমার পড়ালেখা আরো ভালো করছে। মানে আমি এতটা আদরে ছিলাম যে আমি বাড়ির কথা ভুলেই গেছি, খুব ভুলে গেছি। তারপরে যাওয়ার পরে এমনি সেমনি আমি ওইখানে 6 মাস থাকি। 6 মাস থাকার পরে 7 মাস চলতে উনি আমাকে মোহাম্মদপুর থেকে হাজারীবাগের দিকে দেয়, ওনার আচ্ছা। আম্মার বাসায়। তো ওইখানে দিলে গুরু আমার উপর ওইখানে খুব টর্চারিং হয়। মানে খাওয়ার দিক দিয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু এমনি আমি কোনো কাজ করতাম না, উনি আমাকে কোনো কাজ করাইতো না। জাস্ট ওনার মেয়েকে স্কুলে দিত, আমি নিয়ে আসতাম, বা শাক পাতা আনলে এগুলো বেছে দিতাম। কিন্তু আমি কাজ করতাম, যেহেতু গ্রামের মেয়ে, আমরা তো কাজ করে বড় হয়ে কাজ কিন্তু তোমার করতাম। কাজ করাতো না, মেয়ের সাথে সাথে থাকাটাই তোমার কাজ ছিল? হ্যাঁ, উনি Okay. বলতো যে আমার মেয়েটা কি, তো আমি পানি ঢেলে খেতে দিই না, তোকে আমি কি দেবো। খুব আদর করতো উনি। ওকে, ওনার কথা আমি কখনো। কিন্তু হাজারীবাগে যাওয়ার পর কি শুরু হলো? তারপরে গুরু ওনার প্রথম স্বামী মারা যাওয়ার পর ওনার সেকেন্ড স্বামীটা আমার উপরে মানসিক ভাবে খুবই টর্চারিং করে। কি ধরনের টর্চারিং করা বলতে যে আমি এরকম বসে থাকলে আমার পাশে ভালো ভালো বসে সে সুই বা আলপিন বা সেফটি পিন দিয়ে মানে খোঁচা দিত। ওকে, মানে আমার এই 2 সিনার দিকে তাকানো যাইতো না, মানে পুরো ফোটা করে ফেলছে। কি কেন তারপরে- করতো এটা বলে তোমার মনে হয়? আমি জানি না। ওকে, তারপরে- তোমার বয়স তখন কত? ওই যে বললাম, 6.5 বা 7 এরকম হইতে হ্যাঁ, পারে। তখন আমার এরকম চলতেছে আর কি, Okay, okay. এরকম বাড়তেছে। এই খোঁচা দিত আলপিন দিয়ে? হ্যাঁ, তো আমি খুব বলতাম, খালামাকে খুব কান্নাকাটি করতাম এগুলো করলে। কিন্তু গুরু আমাকে 1 বছরের ভেতরে বাবা মার সাথে কি কোনো যোগাযোগ করতে দেয়নি। আর আমাকে তো কোনো কাজ করাইতো না তারা, সত্যি কথা বলতে। আমাকে জাস্ট করতো একটু, মানে উনি যেখানে যাইতো, ওই খালাম্মাটা যেখানে যাইতো অধরার নানি, আমি কোনো সাথে সাথে নিয়ে যাইতো। তারপর ওইখান থেকে চলে আসার পর ওইখান থেকে আমি প্রায় 1.5 বছর বান্ধা আসছিলাম। ওইখানে যাওয়ার পরে আমার অনেক সুখ শান্তি কমে গেছে, খাওয়া দাওয়া করতাম কোনো মতে, এমনি সবকিছুই ঠিক ছিল। কিন্তু না, স্বামীটা আমার উপর খুব টর্চারিং। যাক, এই টর্চার তোমার জন্য কষ্টের কারণ হলো। কতদিন চলেছে এই টর্চার? এই টর্চার অন্তত আমি 6-7 মাস সহ্য করছি। আমার তারপর? সিনাটা পুরো ঘা হয়ে গেছে। তারপর কি করলে? তারপরে 1 দিন 2 দিন আমার খালা তখন আমাকে দেখতে যায়।
দেখতে গেলে আমি আমার খালাতো বোনকে কিছু বলবো বলে ওরা আমাকে চোখের আড়াল করতেছে না। তারপরে যেমনি হোক আমি বলছি, টেরে মেরে কিছু বলছি, আপু আমার এখানে ভালো লাগে না, আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমার কতদিন হয়ে গেছে বাড়ি ছাড়া তখন? 1-1.5 বছর? প্রায় 2 বছরের কাছাকাছি 2 হয়ে বছর। গেছে। এর ভেতরে আমার আম্মার সাথে একবার যোগাযোগ নাই। ওইখান দিয়ে তো আমার আম্মা কান্না করতেছে। ওর বুঝতেছি। কাছে ফোন দিলে- এবং তুমি এতদিন ভালো ছিলে, ভুলেছিলে, কিন্তু যে টর্চার শুরু হচ্ছে গত 7-8 মাস ওই 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 আমি লোকটার বাড়ির জন্য মাধ্যমে, খুব কান্নাকাটি করতেছি। তখন বাড়ি যাও। তবে তুমি তোমার খালাতো বোনকে বলার চেষ্টা করলে, বললে? তখন ওকে আমি বললে ও আমাকে নিয়ে এসে আবার মোহাম্মদ তুমি বললে যে এরকম সিচুয়েশন। ওকে, মোহাম্মদ- তখন হাজারবাড় থেকে ওই আগের ওই ভদ্রমহিলার বাসায় আবার নিয়ে আসলো মোহাম্মদপুর। হ্যাঁ, আমার Okay. আপুর বাসায় নিয়ে গেছি নিয়ে directly। আসছে, তো okay. বাসে আমি আস্তে আস্তে সবটা বলছি। তো বলছে যে এটা খালাতো আজকে বোনকে বললে যে আসছিস। কিভাবে টর্চার হতো তোমার উপরে। তুই আজকে আসছি যেহেতু আমি কালকে তোকে এখান থেকে সরাই ফেলবো। কাল এই কথা বলতে না বলতেই রাতে ওনার মেয়ে আসছে যে তুমি ওকে নিয়ে আসছো, ওকে দিতে বলতাম। তা আপু বলছে যে না আমি আমার বোনকে দিব না, আজকাল ওর ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি খালাকে কি জবাব দিব। পরে এমনি সেমনি আমাকে সরাই ফেলে, কিন্তু এমনি সেমনি আমার খালাতো বোনটা ধরতে গেলে আমার জীবনটা অর্ধেক নষ্ট করে দিচ্ছে গো। আমি পড়ালেখা করতে পারিনি, প্রথমত অল্প বয়সে আমার ফ্যামিলি থেকে আমাকে আলাদা করছে, দ্বিতীয়ত ও মানসিক ভাবে খুব টর্চারিং করতো আমার উপরে। তো এমনি সেমনি আমি একটা ভালোবাসায় পড়ি, অনেক বাসা বাছার পরে মানে ও টাকার জন্য যেখানে শুনতো 1200 আমাকে ওইখানেই দিত। এই খালাতো বোন? হ্যাঁ, যেখানে 1500 আমাকে ওইখানে দিত, যেখানে বলতো 1600 আমাকে, মানে এরকম করে ও আমাকে একটা মানে জাস্ট তোমাকে বেচা কেনা করা শুরু করে আমাকে দিল। একটা ব্যবসা খুলে নিয়েছে। তো এটা করার পরে বাইচে আছে না এই মেয়েটা এখনো? আছে, ও আছে। আমি দোয়া করি ওরা ভালো থাকুক। দোয়া করিস কেন আরজু? যার প্রতি যাই চায় তার প্রতি আল্লাহই চায়, আমার দরকার আছে ওর প্রতি চাওয়া। ও যা করছে আল্লাহ ওরে হেদায়েত করুক, আমার কিছু চাওয়ার নেই। আরে তারপরে পরে এমনি সেমনি আমার আম্মার তো সাথে কপাল গুনে কঠিন মেয়ে পাইছিস রে। খুব কম কথা হইতো গুরু। তারপরে এমনি সেমনি যখন ভালো মন্দ বুঝতে শিখলাম, আমার বয়স আন্দাজে আমি হাত পায়ে লম্বা হয়ে গেলাম, তো আমাকে একটা হিন্দু বাসায় দেওয়া হয়েছিল। হিন্দু বাসায় দেওয়ার পরে ওইখানে ওইটা ছিল মোহাম্মদ বাসা থাকে, ওইখানে আমি পাক্কা 5 বছরের মতো ছিলাম। আন্টি আঙ্কেল এত ভালো ছিল, মানে আমার সব নিজের মতো, আমি যেটা চাইতাম ওইটাই আমার চোখের সামনে, যেটা যেভাবে বলতাম ওইখানে আমার খুব ভালো হইতো। তারপর ওইখান থেকে আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে ঈদে থাকবো, সামনে রোজা, এই আমার উপরে আরেক টর্চারিং শুরু হয়। আমার ভাইরা বলতেছে যে আমাকে বিয়ে দিতে। আমাদের গ্রামে তোর কত বয়স? খুব কম বয়সে বিয়ে হয়, হাত পায়ে লম্বা হলে বয়স দেখে না, খুব কম বয়সে বিয়ে হয়। তারপরে শুনি বয়সটা কত ছিল? তারপরে আমার এই তো আমার তখন 13 চলে। আচ্ছা, 13 চলার পরে আমি বাসায় আসছি। বাসায় আসার পরে আমার বাবা বলতেছে যে এরকম বিয়ে দিয়ে দিব। তো দু এক কথা আমার বাবার সাথে আমার লেগে গেছে। আসলে কি আমি আলাদা থাকতে গুরু, একা থাকতে আমি কারো ঝাড়ি সহ্য করতে পারি না। আমার ভাইরা যে আমাকে এক কথা বলে আমি এটা পাল্টা জবাব না দিয়ে থাকতে পারি না, একটু রাগটা বেশি। তো আমি আমার বাবার সাথে এক কথা দুই কথা খুব চিল্লাচিল্লি করার পরে আব্বু বলছে যে হয় তুমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাও, না হয় বাড়ি থেকে বের হয়ে যাও। তা আমি বলছি যে এত বছর পর আমি আসছি, তোমরা আপন আমাকে তো কখন খাওয়াও করলা, নাই, বাড়িতে পড়াও কোন নাই। মানুষই বা কখন করলা? তোমাদের জন্য যাই হোক বিভিন্ন রকমে আমার কিছু হলো না, পড়ালেখা হলো না। ছোটবেলা থেকে আমার পড়ালেখার খুব ইচ্ছে ছিল, যেহেতু ছাত্রছাত্রীরা চাইতো। আর আমি পড়ালেখা খুব ভালোবাসতাম, ঘরে কাজ খুব ভালোবাসতাম, খেলাধুলা অত করতাম না, যেহেতু আমার ঘরে আমার কোনো ভাবি ছিল না। আমার আম্মা থাকতো, আমি ঘরে সব কাজ করতাম, আম্মার অনেক সাহায্য করতাম। তারপরে বাবা বলছে যে তাহলে তুমি ঢাকায় চলে যাও। এই কথা বলার সাথে সাথে আমি ব্যাগ গুছিয়ে নিস, আমি চলে যাবো। আমাকে কেন এই কথা বলছে? আমি এত বছর পরে আসছি, তারা আমাকে খাওয়ায় না, পড়ায় না, তারপর আমাকে কিভাবে এই কথা বলবো? আমি আর থাকবো না। পরে আম্মা হাতে পায়ে ধরতেছে, তো ওই দিন চুপ করে থাকলাম। ওই আমি বুঝলাম যে আজকে আমার এইভাবে যাওয়া হবে না, আম্মা কান্নাকাটি করবে। তারপরের দিন নীরবে যেতে যাব, কিন্তু আমার মনে রাখছি যে আমি যাবোই যাবো। আমাকে যখন এই কথা বলছে আমি বের হবো। তারপরে চলে গেছি যে আমাকে তোমাদের বিয়ে দিতে হবে না, খাওয়াতে হবে না, পড়াতে হবে না, আমি নিজের দায়িত্বে নিজে থাকবো, আমাদের তোমাদের নিতে হবে না। পরে আমি এইভাবে করে আজকে ঝগড়া লাগছে, কালকের দিন যাই, তারপর দিন আম্মাকে সকালতে বলছি যে আম্মা আমি একটু দাদি বাড়ি যাই, আমি চলে আসবো। তো বাবা রাগ করে আমার সাথে 3 দিন ভাত খায় না ঘরে। তখন আমাদের ঘরে তরমুজ, বাবা তরমুজ খেতে, তো আমার ভালো লাগতো না। আমি সামনে আসি বলে তো এখন আমি বলতেছি মাকে যে কিছুদিনের জন্য আমাকে ছেড়ে দাও, আমি বাহিরে গিয়ে থাকি, দেখবা বাবার রাগটা একটু পানি হোক, তারপর না হয় চলে আসবো। তো এই কথা বলার পরে এখন আমি তো বুঝছি যতক্ষণ ওই দিন আড়ালে যাবো তখন তার মনটা গলবে না। একদম তাই। আমি সুন্দর তার পরের দিন লঞ্চ উঠে গেছে। এই কথা বলে আম্মাকে বলে, আমার কাছে ছিল 530 টাকা। তো আমাদের এখানে হচ্ছে নদী পার হইতো নৌকা দিয়ে। তো আমি নৌকা দিয়ে পারে, আমার ওই দিন শরীরটা খুবই খারাপ। আর যেদিন আমাদের ঘরে ঝগড়াঝাটি লাগে, আমার উপরে কোনো প্রেশার পড়ে, ওই দিন আমার শরীরটা খুব খারাপ করে। তো আম্মা আব্বার সাথে আমার কোনো কথা হয় নাই, আমার ভাইয়েরা আলাদা থাকে। তো আমি চলে আসছি ঘরে, কিছু না, আম্মা ছিল। আর তখন আমাদের কৃষি হতো, ধান করতো, বাবা ধান খেতে গেছে।
তো আমি চলে আসছি, বাবার জন্য ভাত পাচ্ছি, সে ভাত খায় না, তো আমি চলে আসছি। আসার পরে আমি লঞ্চে উঠছি, একটা বাজে আমি আসছি। আমি গুরু, আমার শরীরে এত জিদ ছিল, এত কষ্ট ছিল, মনে জিদ ছিল, শরীরে দুঃখ ছিল, কিন্তু ওই যে বাবার রাগটা ভাঙানোর জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। সত্যি সত্যি আমি যেটা বলছি ওইটাই হয়েছে। তারপরে আমি 1 ঘন্টার পথ আমি 15 মিনিটে হেঁটে লঞ্চে উঠছি। কি হাঁটছি আমি, সবাই তাকে আছে রাস্তা দিয়ে। একজন কোশ্চেন করতেছে যে খালাতো বোন নিয়ে আসলো ঠিকই, এমনটা জানিয়েছে শামিমা ইসলাম সারহা, যে তারপর মা কেন সেই উদ্যোগ গ্রহণ করলো এবং তাকে ফিরিয়ে নিয়ে আসলো না। ইনফ্যাক্ট ওইরকম একটা সিচুয়েশন হয়তো চেষ্টা করে, অনেক ক্ষেত্রে যখন অভাবের সংসার থাকে তখন যে পরিমাণ চেষ্টাটা করা উচিত সেটা হয়তো করা হয়ে ওঠে না, এবং নিজের যুদ্ধ নিজেই চেষ্টা করেছে। যে কারণে কিন্তু আর্য একটা কথা বলছিল যে আমি পরিবারে যখন ফিরে আসলাম, তারা যখন হঠাৎ করে খবরদারি করছিল বিয়ে নিয়ে, তখন আমি তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি এতকাল কেন সেই দরদ, সেই ভালোবাসা, সেই মায়া তোমাদের মধ্যে ছিল। পরে গুরু আমি লঞ্চে উঠে আম্মাকে ফোন দিচ্ছি, একটা আননোন নাম্বার দিয়ে আম্মাকে ফোন দিয়ে, আম্মা তো খুব কান্নাকাটি করছে যে আমি গেছি, খবর নেই, আমার হাতে ফোন নষ্ট হয়েছিল। তো বাবা এসে বলছে যে কোথায় গেছো, ও কোথায় গেছে? তো আম্মা বলছে যে তুমি মেয়ের সাথে রাগ করে আসো, মেয়ে তোমার মাকে দেখতে গেছে আমাকে। তো আব্বু বলছে যে ঠিক, তো ওকে তুমি একা ছাড়ছো কেন? আমি আবার একা কোথাও বের হই না, আমাকে সবসময় বোরকা পরে নেওয়া হয়, আর ভাইয়ারা যেখানে যাই ভাইয়াদের সাথেই যাই, একা কোথাও যাই না আমি। পরে আমি লঞ্চে উঠে আম্মাকে ফোন দিলাম যে আম্মা আমি কোথাও আসছি, টেনশন করো না। বাবাকে বললো টাইম মতো খাইতো না, যত না রাগ কমবে তত আমি বাড়ি ফিরবো না। তো এই কথা বলে আরেকজন চালাই করে বলেছে যে আপনি মেয়ে লঞ্চে, এই তোমার কান্নাকাটি শুরু। তারপরে তুমি চলে আসলা ওখান থেকে। তারপরে আমার শরীরে অনেক জ্বর, ওই দিন আমি নদীতে পড়ে যাওয়া ধরছিলাম, কিন্তু আমার একটা মামা আমাকে হাত টেনে ধরাতে আমি আর নদীতে পড়িনি। তারপর থেকে ঢাকাতেই থাকতেছো তুমি? হ্যাঁ। কিভাবে থাকছো তখন? এটা আমি আসছি 2019 সালে, ওকে, 27 নামাজের দিন আসছি। তারপরে থেকে আছো কিভাবে ওখানে ঢাকা শহরে? তারপরে হুজুর আমি গুরু, তারপর আমি কালীগঞ্জে যাই। ওইখানে গিয়ে ওইখানে শুনতাম যে অনেক মেয়েরা মেসে কাজ করে, ওইখানে গিয়ে আমি একটা কাজ নেওয়ার চেষ্টা করি। তো আমাকে একটা কাজ দেওয়া হয়। কাজ দেওয়ার পরে কিন্তু আমি বাড়ির থেকে যে আসছি, আম্মা ওইটা কান্নাকাটি করে। বাবারও ওই দিন ঠিক, আব্বা ওই দিন রাতে ভাত খাইছে, উনি 3 দিন ভাত না খেয়েছিল, উনি ওই দিনকার সত্যি সত্যি ভাত খাইছে। তো আমি শুনে খুবই খুশি। তারপরে আমি বাবার সাথে শরমে লজ্জায় কথা বলি নাই 3 মাস পরে আব্বু ফোন দিচ্ছে, ফোন দিয়ে অনেকবার রিকোয়েস্ট করতেছে মাইচে কথা বল। তো কথা বলে আব্বু আমার কাছে মাপ চাইতেছে যে তুমি মাফ করে দাও আমাকে, তুমি বাড়ি চলে আসো, এমন আমি আর এরকম তোমার বিয়ের জোরদাবস্তি করবো না, তুমি বাড়ি চলে আসো। আমি বলছি যে না বাবা, আমি যখন চলে আসছি একবারে, আমি আর ফিরবো না, আমি আমার লক্ষ্যে পৌঁছে তারপরে যাব। তখন মন চেলে দাম দিও, তখন না চেলে নেই। পরে কথা বলার পরে কথা আমরা শুনতেছি, তার লক্ষ্যে পৌঁছানোর গল্প। বাবা আমার কাছে খুবই মাপ চেয়েছে। তো আমি বলছি যে আমি তোমার সন্তান, তুমি এইভাবে আমার পাপের বোঝা ভারী করো না। পরে বলছে না, বাপ মা তো বুড়া হলে ছেলে মেয়েদের কাছে সন্তানের মতো হয়ে যায়, তো তুমি আমাকে মাফ করে দাও। আমার মার কাছে তো আমি মাপ চাই। তো আমি বলছি যে তাহলে সন্তান কিভাবে বাবা মার সাথে এভাবে কথা বলে? তুমি তো আমার খুব আঘাত দিছো বাবা, সমস্যা নেই, আমি সব ভুলে গেছি, আমি আসবো সময়, তুমি কান্নাকাটি করো না, চিন্তা করো না, তুমি আবার আসবো আর তোমার কাছে। আবির, এই যে আমরা যে জায়গাতে ছিলাম, যে 28 জুলাই 2022, 73তম পর্বে তোমার গল্প প্রচার হয়, তারপরে মেয়েটির সাথে কমিউনিকেশন, 24 ঘন্টা মেয়ের সাথে কানেক্টেড থাকা, কিন্তু সময় ফোন বন্ধও রাখা, কারণ প্রচুর ফোন আসতেছে। তোমার ওই সিচুয়েশন ছিল এমনই যে একজন আবিরকে কেউই অন করতে চায় না, বাবা মা থেকে শুরু করে পরিস্থিতি যাই হোক না কেন, কেউ এই আবিরকে আপন করতে চায় না, কিন্তু ওই জায়গা থেকে অনেকেই তখন আপন করতে চেষ্টা করে। ফাইনালি এই মানুষটির ভূমিকাই বা কেমন ছিল, এবং তোমার যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, সেই পরিবর্তনের পিছনে কার কার হাত আছে, কার কার ভূমিকা আছে, সেই জিনিসগুলো একটু ডিটেইলসে জানতে চাই। তো গুরু, তারপর হচ্ছে যে বিষয়টা এরকম হয়ে আসে, যখন ওর মুখ থেকে এরকম একটা কথা শুনি, তখন ওর প্রতি একটা ভালো লাগা শুরু হয়। তো হঠাৎ, এমনিতে তো আপনি করে বলতাম, তো হঠাৎ করে আর কি তুমি করে বলা শুরু। তো এক পর্যায়ে মানে এটা যে কখন বা কিভাবে অন্যদিকে ঘুরে গেছে সেটা আমি নিজেও আসলে বলতে পারবো না। মাত্র 1 মাসের ব্যবধান। তো এই সময়ের মধ্যে দেখা যায় যে লিসেনারদের মধ্যে যারা ছিল, তো অনেকেই খুব কাছে চলে আসে, যে নানান ভাবে হেল্প করে। যেমন অনেক বলতে যারা আর কি মাদ্রাসার স্টুডেন্ট, হেল্পের ধরনগুলো বলো, যাতে করে মানুষ জানুক যে এই প্রোগ্রামের মাধ্যমে কত ঘটনা ঘটতেছে এবং মানুষ কিভাবে মানুষের পাশে থাকে। যেমন মাদ্রাসার ছাত্ররা, ওরা নানান ভাবে আমাকে নানান সাজেশন দেয়। তো কেউ বিভিন্ন দোয়া বা তোমার চেঞ্জিং তো আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেগুলো এই যে
সুশ্রুমণ্ডিত যে চেহারা, এটা তো ছিল না তখন, আমি যতদূর মনে পড়ে। এবং ওই পর্বে যখন তোমার অনুষ্ঠান প্রচার হয়, সবাই কিন্তু মিলিয়ে দেখতে পারবা, সেখান থেকে তোমার লুক ওয়াইজ মানে চেহারার যে নূর এবং দাড়ি এগুলো কি অনেক অনেক কিছুতেই পরিবর্তন দেখতে পাচ্ছি। সেটা পেছনে কি তাদের ভূমিকা? আল্লাহর রহমতে এই বিষয়টা সম্পূর্ণ অবদান হচ্ছে ওর। ও আচ্ছা, আরজু। আচ্ছা, বলছিলে যে মাদ্রাসার ওই ছাত্রের কথা। হ্যাঁ, তো নানান মানে ছেলেমেয়েরা দেখা যায় যে বলে ভাইয়া কোরআন এই দোয়াটা পড়েন, বা এই সূরাটা একটু বেশি বেশি পড়েন, বা এই আয়াতটা বেশি বেশি পড়েন। দেখা যায় চেষ্টা করতাম, যখন যেটা পারতাম চেষ্টা করতাম পড়ার জন্য। আর অনেকে আর্থিকভাবেও দেখা যায় যে সহযোগিতা করে। তো এই আর্থিকভাবে সহযোগিতা চলতেছে। জি, ওকে। পাশাপাশি ওকে, মানসিকভাবে সহযোগিতা, অর্থনৈতিকভাবে সহযোগিতা, সব দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলে রাজি খুশি হবে সেই চেষ্টাও চলতেছে। ভেরি গুড, তো সব দিক দিয়ে সহযোগিতা চলতেছে। এখানে একজন মাঝখান থেকে আর কি যার সঙ্গে একটু বেশি কথা হয়, ওর নাম হচ্ছে রোকসানা। ওর বাসা হচ্ছে আর কি নিকুঞ্জ। ও প্রতিদিন ও একটা আর কি এমব্রয়ডারি অফিসে জব করে। তো ও দেখা যায় যখন ওর অফিস ছুটি হয়ে যায়, দুঃখিত কি করে তাকাচ্ছিস কেন? জানতে না নাকি রোকসানা ঘটনা? এখান থেকে আমার প্যাচ না লাগে সম্পর্ক, জানতে না নেই? আচ্ছা, রোকসানা। ওকে। তো রোকসানা দেখা যায় যে যখনই অফিস ছুটি হয় তখনই কল দেয়, খোঁজ খবর নেয়। তো এরকম করতে করতে বেশি দিন হয় না, 1 মাসের মধ্যে তো ডিসিশন নেওয়া হয় যে রোকসানা ও আমরা ফার্স্ট টাইম দেখা করব। ওকে, আরজু, রোকসানা এবং তুমি। জি। ওকে। তো তখন ওর যে কথাগুলো বা ওর যে টেক্সট নানান ভাবে তখন থেকে আর কি একটা চেঞ্জিং শুরু হয়। একে তো ওর প্রতি ভালো লাগা, আর দ্বিতীয়ত তখন থেকে একটা জীবনের প্রতি নিজের যুদ্ধ শুরু হয় যে না, আমাকে এখন মুভ করতে হবে। যে কোনো হোক, যে করেই হোক, বা যে কোনো কিছুর বিনিময় হোক, এখন আমাকে মুভ করতে হবে। তো হচ্ছে আগস্টের 26 তারিখে তখন আমরা ফার্স্ট টাইম দেখা করি। তো এখন যাব, তো যাওয়ার পূর্ব মুহূর্তে তখন আমার হাতে মনে হয় সম্ভবত 500 কি 550 টাকা ছিল। তা এখন চিন্তা করতেছি যে যাবো, হঠাৎ করে একজনের সাথে দেখা করব বা কিভাবে কি করব। তার আগ মুহূর্তে ও যে কাজটা করে হচ্ছে, তার আগের দিন আমার বিকাশে মাধ্যমে 4000 টাকা আমাকে পাঠিয়ে দেয়। কে পাঠিয়ে দেয়? আরজু। ওই মেয়েটি যে অবস্থায় আছে, যার বর্ণনা আমরা এর মধ্যে বুঝতে পারছি, এই অবস্থা থেকে 4000 টাকা পাঠানো কিন্তু চারটাখানি কথা না। এর আগেও এর 1 মাসের মধ্যে প্রায় ও অলরেডি প্রায় 8 থেকে 10,000 মতো দিয়ে ফেলছে। সব মিলিয়ে কত দিচ্ছে কয়েকদিনের মধ্যে? কয়েকদিন এই পর্যন্ত যদি টোটালি হিসেব করি গুরু, তাহলে প্রায় 40,000-50,000 কাছাকাছি হবে। 50,000? জি গুরু। এই মেয়েটার বর্ণনা অলরেডি আপনারা শুনেছেন প্রোগ্রামের এরই মাঝখানে, যেটা শোনার কথা ছিল না, পর্যায়ক্রমে হঠাৎ করে প্রসঙ্গটা চলে এসেছে। তাই ওই জায়গা থেকে 50,000 টাকা কন্ট্রিবিউট করা কাউকে, এবং যার সাথে তার কোনো সম্পর্ক তৈরি হয়নি, তখন পর্যন্ত তৈরি হয়নি, তখন থেকে আর কি একটু একটু, বাট বৈবাহিক সম্পর্ক তো যাসনি তোরা না। 50,000 টাকা কন্ট্রিবিউট, এটা কিন্তু ছেলে খেলা না, কম কিছু না। বাট এটা সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেটা নিয়ে আমিও কনফিউজ, যে অবস্থাতে আসলে এই কন্ট্রিবিউশনটা করা উচিত হয়েছে কিনা। বাট চোখ কান বন্ধ করে কাউকে বিশ্বাস করে আর ভালোবেসে এই কাজটা করা শুরু করেছে। এর পিছনে অনেকাংশে দায়ী হচ্ছে 90.4 ঢাকা FM আর ভালোবাসার বাংলাদেশ, আল্লাহ গুরু এহতেশাম। জানি না যেটা ফাইনালি সঠিক কিছু নিয়ে এসেছে ওদের জীবনে কিনা। তারপর আবির, তো তারপর হচ্ছে 50,000 টাকা দিয়ে দিলে, এত কষ্টের টাকা। আরজু আসলে পাগল নেই তুই? হচ্ছে যে আমার আপন মানুষকে আমি অনেক টাকা খাওয়াইছি, যেমন আমার খালাতো বোনের প্রচুর, আর কিন্তু ওকে টাকাগুলো যে দিতে পারি। যাই হোক, আমি আর ওই আলাপে যাচ্ছি না। বাট তো তো অনেক কষ্টের টাকা, তোর ছোটবেলা নাই, তোর শখ আহ্লাদ নাই, তুই পড়ালেখা করতে পছন্দ করি, তোর পড়ালেখা, তোর পুতুল খেলা নাই, তোর কিচ্ছু নাই লাইফে। তোর লাইফে আছে শুধুই মানুষের কাছে কষ্ট কষ্ট কষ্ট, আর অনেক বেশি অবহেলা। তুই বল আর না বল, আমি খুব ভালোভাবে বুঝতে পারি আরজু। শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তো আমার একদিন সুখ দিব, তার প্রতিফলই হয়তো এখন একটু একটু করে পাচ্ছি। ওকে, সে গল্প যাবো, বাট তুই আমাকে বল আর না বল, আমি বুঝি যা তুই বলছিস তার ভিতরে কি পরিমাণ কান্না, কি পরিমাণ কষ্ট, আর কি পরিমাণ অপমান লুকায় আছে। কসম খোদার, আমার যদি সুযোগ থাকতো ওই চুতিয়ার বাচ্চার গলা টিপে আমি হত্যা করতাম, কারণ তুই যা বলেছিস তার চাইতে বহু কষ্ট আমার ফুলের মতোই আরজুকে সে দিয়েছে। এমন একটা সময়, যে সময়ে
যে সময়ে সন্তান সবেমাত্র ভূমিষ্ঠ হয়। তুই বল আর না বল, আমি তো বুঝতে পারি, সেই কারণে আমি আবার আরেকটা রিক্সা নিয়ে আলমানার হসপিটালের সামনে যাই। তো এখন ওখানে গিয়ে দেখতেছি যে ওকে মানে খোঁজার চেষ্টা করতেছি, তো ফোনে কথা হচ্ছে, কিন্তু আসলে তখন খুঁজে পাইতেছিলাম না। তো ও আসলে বলতে পারতেছিল না এক্স্যাক্টলি যে ও আসলে কোথায়, কিন্তু ওখানে যে আলমানার হসপিটালের আমি তো চেঞ্জের কথা বলছি আবির, যে কিভাবে তোর এই বদল হয়। একটা তো বললি যে ধর্মীয় যে এই অভিব্যক্তি তোর, সেটা আর্যর কারণে, এবং ব্যক্তি মানুষটাও মনে হচ্ছে সুস্থ দেখাচ্ছে, অনেক সুঠাম দেখাচ্ছে। এই পরিবর্তন কিভাবে সবই বলছিল আর্যর মাধ্যমে, সেটা কিভাবে সেটা একটু শুনতে চাই। আর আর্যর যে পরিস্থিতি ছিল, সে পরিস্থিতি থেকে যে পরিমাণ টাকার কন্ট্রিবিউশন করেছে সেটা অস্বাভাবিক। আরো কথা শুনতে চাই। তো এখানে হচ্ছে বিষয়টা, ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয়, তো দেখা হওয়ার পর ও মানে কি বলবে, দেখা মাত্রই অবাক, অনেকটা অবাক। কিন্তু তারপর আমরা একসঙ্গে রিক্সায় উঠে কি ফিল আসছিল আর্য তো? ও তখন একটা হাতে ঘড়ি, আমি তো শুধু জানি যে ও একটু অসুস্থ, কিন্তু আমি তো জানতাম যে ওর হাঁটা চলায় এতটা দুর্বল। তো যখন আমি দেখি যে ও রিক্সা থেকে নামছে, আমি পেছনে এক লাল জামা পরে, আর প্রচুর রোদ্র ছিল তখন, তো সে নাকি খুব অবাক হয়েছে। কিন্তু আমার তখন মনে হয়েছে যে মাথার উপরে আকাশ নাই আর পায়ের তলায় মাটি নাই, মানে এরকম একটা ফিল হয়েছিল যে মনে হয় দুনিয়াতে সবকিছু শেষ। তো তখনই ভাবলাম যে এইভাবে শেষ করা দিলে তো চলবে না। তো আচ্ছা, যেমনটা তুই ভেবেছিলি তার চাইতে একেবারেই যাচ্ছে তার অবস্থা, এতটা চিন্তা তুই করিসনি। তা আমি বলি এগুলো নিয়ে তখন তুই পরে ভাবলি ভাবা যাবে। যে হ্যাঁ। এগুলো নিয়ে তো পরে আমি ভাবা বলছি যাবে, যে নামবো। মন মতো নাই হলো, আমি এখান থেকে একে গড়ে মানুষ করব, তাই তো? হ্যাঁ। বাহ বাহ তো বাহ। নামলো, নামার পরে তোর কেমন আমরা লেগেছিল দেখে আরেকটা ওকে? রিকশা নিয়েছিলাম। তো ওর যখন আমি ওকে যে first time দেখি, তখন কি feel মাস্ক আসছে? পরা ছিল, হ্যাঁ। জাস্ট শুধু কপালটা আর চোখটাই দেখা দিচ্ছে। হুম। তো রিক্সা ওঠার পরে ও ওর ব্যাগ থেকে একটা ঘড়ি বের করে দেয়, তো দিয়ে বলে ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। কার হাতে? ওর হাতে। ওই ঘড়ি দেয়? হ্যাঁ। ওকে পুড়িয়ে দিতে? জি। ইস, আমি তাড়াহুড়ো তো পড়তেই ভুলে গেছি, আমি ব্যাগগুলো আবার নিয়ে আসছি, অনেক তাড়াহুড়ো ছিল যে। ওকে, তারপর তারপর ওখান থেকে আস্তে গেটে যাই, তখন টার্গেটে হচ্ছে তো দেখে কেমন খ্রিস্টান। লাগছিল আবিরকে? আসলে গুরু তখনও মাস্ক পরা ছিল, তারপর যা দেখেছিস, যতটুকু দেখেছিস, তো তাতে দেখে মাশাআল্লাহ তখন আমার কাছেও এমনিতে তো তখন প্রথম প্রাথমিক পর্যায়ে একটা ভালো লাগা কাজ করতে। তোর বর্ণনা কিন্তু ও দিয়েছে, যা যেমনটা ভেবেছিল তার চাইতে ডিজাস্টার অবস্থা। সেই তখন চিন্তা করেছে যে অবস্থায় থাক না কেন, এখান থেকে তো কাম ব্যাক করা সম্ভব। তো যখন আমার রিক্সায় উঠতে কষ্ট হইতেছিল প্রচুর, তখন ও নিজে আমাকে হাত ধরে, এতটা কিন্তু আশা করেনি যে এরকম পরিস্থিতি তোর। তখন ও আমাকে নিজেই হাত ধরে রিক্সা উঠায়। তো তখন আর কি যখন ওর হাতের স্পর্শটা পাই, তখন আর কি আসলে বুঝাতে পারবো না যে ভিতরটা কিরকম লাগতেছিল। তো তারপর বাসে উঠবো, ইস, ভালোবাসা বাংলাদেশ এত কিছু দেয় মানুষকে। ঢাকা এফএম, আর্য তুই তো আমাদেরকে বিখ্যাত করে দিলি। তারপর হচ্ছে খিলক্ষেত যাবো। তো আসাদ গেট থেকে আমরা খিলক্ষেত যাওয়ার জন্য বাসে উঠি। তো বাসে উঠার কিছুক্ষণ পরেই মানে সেই গভীর ঘুম, মানে বুকের উপর মাথা রেখে সে এমন ভাবে ঘুম যাব তোর জানোটা, জি চওড়া বুক তো তোর। তো তখন আমি কি করব, তখন তাকে ঠিক এইভাবে ধরে রাখছি স্বাভাবিক, যাতে মাথা সরে না যায়। দ্বিতীয়ত যাতে বাসে আমরা তো রাস্তায় জায়গা থেকে একটু ভাঙা, যেহেতু মিরপুর রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তায় কাজ চলতেছিল, তো এইখানে ভাঙা ছিল। তো তার জন্য চিন্তা করলাম যে এইভাবে ঘুমটা যেন ভেঙে না যায় বা ঝাঁকির কারণে ঘুমটা না ভাঙে। তো এক পর্যায়ে যখন কুড়িল দিকে চলে আসি, তখন ওর ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পরে ও আসলে বুঝতে পারিনি, তখন আমি একটা কাজ করি, তখন আমার হাতে স্মার্টফোন ছিল। তো ওই মুহূর্তে ঘুমন্ত অবস্থায় আমি ইচ্ছাকৃত ভাবেই ওর মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলি নিজে। কেমন দেখলি তখন? দেখে মাশাআল্লাহ কেমন দেখছিলি? একে তো ঘুমন্ত অবস্থায় অনেক নিষ্পাপ দেখায়, আর বয়স তো একেবারেই কম। জি গুরু, কেমন তখন দেখছিলি? আসলে আমি নিজে অনেকটা অবাক হই। তখন আবার একটা কাজ করি, যেটা ছবি তুলি। হ্যাঁ, কারণ বলবো যে কিভাবে ঘুমাইছো দেখো, এটা বলার জন্য। বাট তোর দেখে রিঅ্যাকশনটাকে আরেকবার বল, ডিটেইলে বল। দেখে রিঅ্যাকশনটা এরকম ছিল যে তখন আর কি ওর বয়সটা অনেকটা আন্দাজ করতে পারি যে ওর বয়স খুব একটা তো বেশি হবে না, প্রথমত। দ্বিতীয়ত ও বয়সের তুলনায় ওর কথাগুলো এতটাই ম্যাচিউর ছিল, আমার জীবন ওকে ম্যাচিউর করে দিয়েছে। জি, দেখে কেমন লাগছিল তাই বল। মাস্ক যখন সরালি, দেখে তো কুড়িল বিশ্ব রোডের ওখানে এসে তখন রোদের আভা মুখের উপর পড়েছে, মাস্ক সরিয়ে দিলি, সেই লাগতেছে। বল, বর্ণনা দে 10 মিনিট ধরে। তখন আর কি এতটাই ভালো লাগতেছে যে তখন চিন্তা নাক ফুলছিল নি তখন? জি না গুরু,
তাতেই অবস্থা তো জি গুরু আমি নাক দেখছিল? এই, সরি গুরু, তখন ধরা আর খাস কি না। ওই দিকটা অতটা খেয়াল করিনি আমি ওই মুহূর্তে। ওকে, তারপর গায়ের কালার দেখছিস নি? জি গুরু, আচ্ছা, তারপর কি ফিল আসছিল দেখি? তখন চিন্তা মানে ওই মুহূর্তটা আসলে বুঝাতে পারবো না। বর্ণনা দে, বুঝা। তখন আমি চিন্তা করতেছি এরকমটাই, যে আসলে কোন একটা লাইফ পার্টনার ঠিক এরকমই হওয়া উচিত। কাব্য করিস না, ওর মুখের বর্ণনা দে, ওর রূপের বর্ণনা দে, কি দেখেছিলি তখন? তখন হচ্ছে ওর কপালটা, হুম যেমন কপালটা বড়, হুম। তারপর হচ্ছে নাকটা, ঠোঁট। চুলটা কি এরকম এলোমেলো ছিল? ওই যে জি না, সামনে চুলটা তখন সামনে এলোমেলো ছিল না, চুলটা আসলে এরকমটা করার কারণটা হচ্ছে পুরোটা ব্যাক করা ছিল, রাইট? জি সামনে যে কাটা আজকে- চুল ছিল এটা না, না, আজকে যেই গেটআপে আছে এটা ছিল না। আছে, এটা আচ্ছা, চুলটা শুধুমাত্র- পুরোটা ফাঁকা ছিল, রাইট? শুধুমাত্র কপালটা। একটা কারণে। তো গুরু, এখানে একটা অন্য একটা প্রসঙ্গ কি বলতে পারি? না বলিস না, এখন ওর সৌন্দর্য বর্ণনা দে, ওগুলো বাদ দে। যাই হোক, চুল পুরো টানা ছিল। হ্যাঁ, পুরোটা ইয়া করা ছিল, Okay. আর মাথায় ঘুমটা দেওয়া ছিল। এখন মনে হচ্ছিল যে এটাই, যে আসলে ওর সাথে যে লাইফে জড়াবো বা আস্তে আস্তে জড়াই পড়তেছি, এটা কি ঠিক না ভুল, সেটা আসলে নিজের- অপরাধ বোধ কাজ করছিল একটু। হ্যাঁ। আর গুরু, এখানে আরেকটা প্রবলেম সৃষ্টি হয়, যেটা তো অনেকেই তো বিভিন্ন ভাবে কল দিতে থাকে। ও, তো এখানে তুই যে- ওখানে লোভ করতেছিলি না, যে বেটার অপশন পাই কিনা? সত্যি কথা কা? সত্যি কথা বলতে কি, যখন ওর সাথে আমার 1 মাস পার হয়ে যায়, তখন ওকে আমি বলতে শুরু করি, নানান দিক থেকে প্রপোজাল আসতে থাকে। আরে সর্বনাশ। এমন একটা অবস্থা, বসুন্ধরা থেকে, উত্তরা থেকে, এক একজন So I am the better than the পাখি ভাই, right? হাই সোসাইটি, হাই লেভেল। I am better than the পাখি ভাই। পাখি ভাই তো উপযুক্ত পাত্র পাত্রী মিলন করে, আর আমি তো একজন একদম ওর শরীর ঠিক নাই, ও ঠিক নাই, ওর কিছু নাই, ওর বাবা মাও কেউ করে না, এমন এক পাত্রকে রিপ্রেজেন্ট করেছে, তাকে পাওয়ার জন্য সবাই ব্যস্ত। তখন ও, যখন আমি দেখি বিরক্ত হয়ে যাই, এবং পারি না। বিভিন্ন অভিজাত শ্রেণীর মানুষজনও ব্যস্ত, রাইট? তখন আমি যখন কারোর প্রতি বিরক্ত হই, তখন নাম্বারটা ওর কাছে দিয়ে দিই, যে কথা বলতে এভাবে ডিস্টার্ব করতেছে প্রচুর। এটা তুমিও দেখছো অর্জুন? জি, কিন্তু ও না ঘুরে একটা কথা ভুল বলছে, যে ও অনেক ওয়েটিং থাকতো, যার জন্য আমার খুব বিরক্ত লাগতো। ও, তুই তাহলে ওয়েটিং এ থাকতি কেন? একটু ফিল নিতে হালকা, অস্বীকার করিস না। যখন কিন্তু আমার অনেকেই মতো কল ফ্রিলি কথা দিচ্ছে, কারোর সাথে বলতো না, এটা জানি, কিন্তু অনেকেই কিন্তু কল একটু দিচ্ছে, কথা বলতে। হ্যাঁ, ওরা জি। কল দিত, তো অনেকেই কথা কল বলতো। দেওয়া হচ্ছে, অনেকে নানান ভাবে হেল্প আর কথা করতেছে, বলতে নানান বলতে ভাবে আমি নানান বলছি দিক যে, থেকে প্রে তুমি করতেছে। দিনের টাইম মেপে কথা বলবা আমার সাথে, সবার সাথে, বাট তোমার তুই কাজ এদিক থেকে আর্জুন, করে, যেমন তোরে বললাম যে একটা বিউটি স্পট আছে, কোথায় নাক বলেছি, নাকের কোন পাশে? নাকের হচ্ছে তোকে কিন্তু আজ পিটাবো কিন্তু। বাপাশে, হ্যাঁ, বাপাশে। তুই কি ওকে মনোযোগ দিয়ে দেখিস না? তুই কি ওকে মনোযোগ দিয়ে দেখিস না? এটা খুব রেয়ার, কিন্তু একটা মেয়ের মধ্যে রেয়ার কোয়ালিটি। আসলে বলছি কি, ওর বিউটি স্পোর্টস যেটা, ওইটা অতটা আমি ভালোভাবে কখনোই খেয়াল করি না। কোনোদিন দেখিস নি? হ্যাঁ, ও, তুই যে নাকের কথা বললি, সেখানে একটা স্পেশালিটি আছে, কোনোদিন দেখিস নি? দেখ এখন, দেখ পাশে। ভালো করে দেখ, ওর দিকে তাকাতো একটু। এই তো বাপাশে। কিন্তু গুরু ওয়েটিং থাকতো রাত 2টা, তুই নাকের ভিতরে 2:30 খেয়াল কর, ওর বাম পাশের নাকের ভেতরটা খেয়াল কর। হুম। এটা কি দেখা যায় ঠিকটা। সাধারণত মেয়েদের মধ্যে? না, হ্যাঁ, এটা খুব কম। তো কম তো আমাকে দেখিয়ে দিতে হচ্ছে, এইটাও আমাকে করিয়ে দেওয়া লাগবে? শালা কি কামে বসছি আমি এনে?
তোর জীবনে উপস্থাপন করব, মানুষজন তোকে প্রেমে পড়বে, তোর ভালোবাসার মানুষের সবচেয়ে দারুণ জিনিস সেটা তুই দেখবি না, যত্ন করে খেয়াল করবি না? এই যে দেখে দেবো বাম পাশে কিন্তু একটু গলায় ফেলছে এই কারণে ওর তুমি এখানে বাম পাশে এটা মনে করছো? নাকের ভেতরে না। এটা সাধারণত দেখা যায় না, ইটস এ ভেরি রেয়ার কোয়ালিটি। আসলে এনিওয়ে, তুমি- তারপরে এই মেয়ের সাথে তোর সম্পর্কটা ডেভেলপ করতে শুরু করলো, জি। এবং এখন সম্পর্কটা কি পর্যায়ে? তোর কি বিয়ে শাদী করে ফেলছিস? জি না bro। বিয়ে শাদী করিস নি? এখন পর্যায়টা যদি বলতে যে আচ্ছা করে একটু স্টেপ বাই স্টেপ আসি, হুম। তো তখন হচ্ছে যে নানান দিক থেকে একে তো কল আসতেছে, বিভিন্ন দিক থেকে হেল্পও করতেছে, কারণ এমন সিচুয়েশন যে আমি কোনো কাজকর্ম করবো ওই সেটা তো অবস্থাটা বলেছিস নেই। যে বিভিন্ন জন হেল্প করতেছে এবং অনেকে অফার দিচ্ছে সম্পর্ক করার হ্যাঁ, জন্য। একসাথে Okay. দিয়ে তখন আমি চিন্তা করলাম কি যে কাজটা করি, অনেক দেখি যে মেয়েটার গলার বয়সটা তো মনে হচ্ছে যে ইয়াং বা কি, না সেটা তো এরকম দেখা অনেকটা দেখি আমরা avoid গল্প করি। শুনে ফেলেছি, আর অন্য পিছনে যাওয়ার দরকার নাই। অনেকটা অ্যাভয়েড করি। তো তখন ওকে নাম্বার দিয়ে ওর দেখা যায় নানান কথা বলে। এখানে আরেকটা মজার বিষয় যেটা ঘটে, এমন একজন ব্যক্তি কল মানে মেয়ে একটা কল আসে যার বাবা কিনা একজন সরকারি পর্যায়ে খুব হাই লেভেলের, হুম বলতে গেলে বলতে হয় এটা সত্যি বলতে কি সে একজন জেলা প্রশাসকের মেয়ে, হুম সেও পর্যন্ত অস্থির হয়ে ওঠে। কিন্তু এর কারণটা আমি নিজেও জানি না। হুম। হতেই পারে। তখন কি করব, কিভাবে কি করব, মানে চারদিক থেকে এই অবস্থা। কিন্তু হচ্ছে যে বিষয়টা প্রোগ্রামে আসার উদ্দেশ্য ছিল একটা জাস্ট মূলত আর কি হেল্পের জন্য, যে এই সিচুয়েশন থেকে কিভাবে মুভ করব, কিন্তু এত কিছু ঘটবে তুই তা এত ভাবতে কিছু পারিস করবে না। সেটা ভাবতে তোর পারি। কি মনে হয় রে এই প্রোগ্রামে কেন এটা হয়েছে? গুরু আসলে এটা সবটাই আল্লাহর রহমত, মা বাবার দোয়া, সবকিছু মিলিয়ে। আর মূলত হচ্ছে এটা ঢাকা FM 90.4 এর প্রতি আসলে কৃতজ্ঞ যে এরকম একটা পর্যায়ে এখন আসতে পারছে। ওকে, সো এই মেয়েটির কথা হচ্ছিল যে ওকে তো ফাইনালি তোর পছন্দ হয়ে গেল, পাগল হয়ে গেলি, যে এমন দেখতে আমি তো আশা করতে পারিনি। এর সাথে সম্পর্ক ডেভেলপ করতে থাকলো, 1 মাস খুব গভীরভাবে কথাবার্তা চলতেছে, আর বিভিন্ন ভাবে হেল্প করতেছে, বলতেছে ওই অবস্থা থেকে প্রায় 50,000 টাকা কন্ট্রিবিউট করে ফেলা হয়েছে তোকে। তারপর কি করলি? তো তারপর হচ্ছে যে ওর সাথে তখন প্রথম ফার্স্ট টাইম দেখা, এরপর সেকেন্ড টাইম আমাদের দেখা হয় ডিসেম্বরে। তো ডিসেম্বরে একটানা 4 দিন। কিন্তু আর ও সরি গুরু, তো এর মধ্যে একটা মিস্টেক হয়েছে যেটা বলতে ভুল করলাম। সেটা হচ্ছে যে আমি যখন হাঁটতে পারতাম না, হাঁটতে আমার প্রচুর কষ্ট হতো, তখন ও যে কাজটা করে একদম বলতে গেলে একটা মা যেমন তার বাচ্চাকে ছোটবেলায় যেমন বসতে শিখে তখন যেভাবে হাত ধরে আস্তে আস্তে হাঁটায় বা হাঁটানোর চেষ্টা করে, ঠিক এই কাজটাই ও করে, যে হাঁটতে হবে, আস্তে আস্তে হলে একটু করে হাঁটতে হবে, কারণ হয়তো এভাবে সমস্যা হবে। আরো পরবর্তীতে দেখা যায় যে আরো পেইনে ভুগবা বা এইভাবে যদি দিনের পর দিন বিছানায় পড়ে থাকলে এটা আরো বাড়বে, কমবে না। তো সেই থেকে ওর হাত ধরে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে প্রায় মাস 3 যাওয়ার পরে অনেকটা চেঞ্জ নিজের ভিতরে আমি ফিল করি, যে এখন আমি একা একা চলাফেরা করতে পারতেছি, এত পেইন নিয়ে তারপরও একা একা চলাফেরা করতে পারতেছি। বাসে ওঠানামাটা খুব কষ্ট হয় যদি এখনো, তারপরও করতে পারি মাশাআল্লাহ। তো এর এক পর্যায়ে তখন এটার কারণ কি অনেক শক্ত সমর্থ এবং অনেক ফ্রেশ দেখাচ্ছে তোকে? এটার গুরু হচ্ছে, এটার বিষয়টা হচ্ছে গত ডিসেম্বরে যখন ওর সাথে বের হইতো, এটা 16ই ডিসেম্বর, হুম না 17ই ডিসেম্বর, হুম তখন ও হচ্ছে হঠাৎ করে একদিন বলে যে দাঁড়িয়ালে চাপ দাঁড়িয়ালে ছিলেন আমার অনেক ইচ্ছে, আমার ইচ্ছে ছিল এরকম যাকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নেব, তার যদি চাপ দাঁড়িয়ে থাকতো বাকি। তখন আমার দাঁড়িগুলো এতটা বড় না, আরো ছোট। আচ্ছা, ভালো কথা। আর যদি তো তখনও মেয়েরা আমাকে- যারা চাপ দাড়ি পছন্দ করে, আমার মতো মাকুন্দা যাদের দাড়ি হয় না, তাদের কি হবে? কি রে আরজু? তখনও আমার মুখে ফার্স্ট, তখন ও করে কি যে কাজটা করে এখানে আমার- এটা কি কিসের জন্য তোরা পছন্দ করিস? ধর্মীয় কারণে নাকি আসলে না গুরু, চাপ দাড়ি আমার- দেখতে ভালো লাগে? হ্যাঁ, আমার দাদা, আমার 3 ভাইয়া, আমার বাবা চাপদারি। ও আচ্ছা, সেই কারণে তোর মনের মধ্যে। চাপদারি হলে ছেলে বিয়ে করবো, না হয় বিয়ে করবো না। যদি আমার বয়স বুড়ো হয়ে যায়, কারণ চাপদারির জন্য আমি অনেক ছেলেকে হাতছাড়া করছি। আল্লাহ, এইরকম ডিমান্ড চাপ দাড়ি? আমি অনেক ভালো ভালো ছেলেকে কস কি? ই করছি। তা আমাদের মাকুন্দাদের কি অবস্থা হবে? কদিন চাঁদপুরের থেকে একটা ছেলে আসছিল, বলছে যে 2 ভরি স্বর্ণ দিবে। আমি বলছি তোমার চাপ দেয় নেই, তুমি আগে আগে ভাগ। আরে কস কি অবস্থা? আমার স্বর্ণ। তারপর নবীজির সুন্নাত তো গুরু, হচ্ছে তারপর- আসলে- তা তো বটে, তা তো বটে। তারপর যখন ও আর কি এই আমার ডান সাইডটা অনেকবার স্পর্শ করে ওকে বলছে তুমি এরপরে বলতেছে থেকে যে আর দাড়ি ফালাবা না, না হয় আর দেখা করবা না। তারপরে দাড়ি রাখা শুরু করেছে।
এরপর থেকে চিন্তা করা যায় কিভাবে মোটিভেট করছে তোকে? তো তারপর তখন তো আর কি টুকটাক মুভমেন্ট করতে এবং পারি। অনেক সুন্দর মানিয়েছে তো চেহারাতে। এবং বিশ্বাস কর, তখন- অনেকে ফ্যাশনের কারণে দাড়ি রাখে না, আর যে খেয়াল করছিস ওর দাড়িটা কিন্তু ফ্যাশন না, সুন্নতি দাড়ি টাইপের দেখায়, তোর মুখে কিন্তু সুন্নতি টাইপের মানায়, এটা ফ্যাশন টাইপের না। সম্পূর্ণটাই ওর না সেটা তো কথাই বললো, বলবো। তোকে তো বাধ্য করছে। জি গুরু। তো ও শুধু এই ক্ষেত্রে বাধ্য করেনি, আমি নামাজ একে তো পড়তাম না, খুব একটা নামাজ পড়তাম না, কিন্তু আর এর মধ্যে পেইন মুভমেন্টের প্রবলেম হয়, যেমন যাই হোক, সেজদা এখন? করা বা রুকু দেয়া। তো ও এক পর্যায়ে বাধ্য করে বসে বসে হলেও নামাজ পড়তে হবে। এখন পড়িস? জি গুরু। আর আর খুব প্রায় 2013-14 দিকে, হ্যাঁ 13-14 দিকে হবে, যখন কোরআন শরীফ পড়তাম তখন আম্মু অনেক সময় বলতো যে কি ব্যাটামুরম করে পড়েছি, ঠিক মতো পড়তে পারছি। এখন যেহেতু আমি শুনো, বলুক। যেহেতু আমি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, বা একটা হুজুর মতো করে আমার পক্ষে কি পড়া সম্ভব, একটু আটকাবি। ওইরকম আম্মারা বলে সবসময়। তো এরকম করতে করতে মানে কথা শুনতে শুনতে এক পর্যায়ে তখন এটার প্রতি আমার একটা বিরক্ত চলে আসে, তখন থেকে আমি কোরআন শরীফ পড়ে স্টপ। আর এই এসে কি করলো? ও আমাকে হঠাৎ করে বলে যে কোরআন শরীফ পড়তে পারো, পড়ো। আমি বলি, হ্যাঁ পড়তে পারি, কিন্তু যখন আমি কোরআন শরীফটা হাতে নেই তখন মানে আমার হরফগুলো চিনতেই ভুল হইতেছে, এখন কি করব? তখন ওকে বললাম যে এরকম এরকম, তো পড়া তো আসলে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, এখন তো এরকম অবস্থা হয়েছে, পড়তে পারতেছি না। দেখে বাধ্য করছে আবার পড়তে। বস তুমি কায়দা কেন বসে শখ করছি না, তারপর কোরআন শরীফ পড়বা। দেখে হয়েছে? জি গুরু। এখন কি কোরআন শরীফ পড়িস? জি গুরু। আর তুই তো একটা একদিক জিনিস রে, থেকে- সিগারেট খাই তো, আমার জন্য সিগারেট ছেড়ে দিয়েছে। কবে থেকে? তুই তো দুনিয়ার খাইতি, আমার সাথে তো খাইছি মনে হয় চুরি করে। আমি বলছিলাম যে দূরে যায় খাইছিলি নাকি? জি না গুরু। আমি এমন আচ্ছা। মানুষ গুরু, আমার বাবা আচ্ছা, by the way, বাবাকে ঘর থেকে তুই বের কি করে দিয়েছে, বাইরে খেয়ে আসে। ছাড়তে পারছিস আদৌ? সত্যি কথা বলবি না, এগুলো কি চুরি করে খাস বাথরুমে? জি না গুরু। কয়দিন হলো ছাড়ছিস? তা হবে প্রায় প্রায় বলতে গেলে 4 মাস চারেক হবে। এই মেয়ের কারণে? জি গুরু। কি বলছে তোরে? ও বলছে যদি কখনো স্মোক করো তাহলে আমার সামনে আর আসবে না। ছেড়ে দিছস? জি গুরু। আর আর এরপর হচ্ছে নামাজ পড়তে বাধ্য করা, এটা তো জানলা শুনলাম, কোরআন পড়তে বাধ্য শুনছি করা। আমরা। আর ওর কারণে আর কি সব দিক থেকে পরিবর্তন আসে শুরু। এরপর ও আর কি যে কাজটা করে, প্রায় যখন আমার অতিরিক্ত পেইন উঠতো তখন ও শুধু একটা কথাই বলতো, প্রচুর মানে এতটা কান্নাকাটি করতো। ও বলতো যে করেই হোক, আমার যত কষ্টই হোক, প্রয়োজন আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করতেও হয়, তারপর তোমাকে আমি সুস্থ করে ছাড়বো। এবং সে মাঝখানে এমন একটা স্টেপ নেয়, তো আমার একটা ফ্রেন্ডের হচ্ছে বড় বোন, তো তার কিডনির আশেপাশে কোথাও একটা পাথর হয়, তো সেটা আর কি অপারেশন করার জন্য হসপিটালে ভর্তি ছিল। তো যখন তার অপারেশন হয় ওই মুহূর্তে আমি শুনতে পারি বিষয়টা যে কেউ একজন আরেকজন মানে কিডনি ট্রান্সফার করার কারণে তাকে একটা, জানিস তো, জি গুরু, এবং বাকি যে কাজগুলো তো লাইভে করেছে, যে কারণে আবির তুই একদম রিক্ত হস্ত শুধু রাস্তায় ও না। পড়েছিলি, সে এখন ঘুরে দাঁড়িয়েছিস। শুধু ও না, এখন বর্তমানে বলতে গেলে ওর বাবা মা ভাই সবাই। বোন, মানে বাবা মা ভাই কাকা কাকি সবাই করতে, সবাই আমার পাশে। এবং কজ অফ এই মেয়েটা তো না, সবাই তো এর কারণেই তোর পাশে এসে দাঁড়িয়েছে। এখন তুই আমাকে বল, তুই কি করতে চাস তার জন্য? এখন আমি চাই গুরু সম্পূর্ণ সুস্থ হয়ে তাকে তো সুস্থ হতে যদি 500 বছর লাগে, জি গুরু, এখন আল্লাহর তোর অনন্তকাল কি তোর জন্য ওয়েট করবে? আল্লাহর রহমতে সেই ব্যবস্থাটা হয়ে গেছে একমাত্র ওর কারণেই। তো কোন একজন তোকে যদি এই অবস্থাতে বিয়ে করার জন্য সে রাজি থাকে, তাই সেক্ষেত্রে সরকারি কোন একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করতেছিলাম, তো এক পর্যায়ে আমি ব্যর্থ হই। তো সর্বশেষ ওনার আমি একটা অনলাইনে একটা নাম্বার খুঁজে পাই, তখন আমি আসলে বুঝতে পারি যে এই নাম্বারটা হয়তো বা ওনার হাতে থাকতে পারে, বাকি আমার সাহস হয় না। পরে ও একটা পর্যায়ে করে কি, প্রচন্ড কান্নাকাটি, ওই নাম্বারে কল দিয়ে সে প্রচুর কান্নাকাটি করে। তো কান্নাকাটির এক পর্যায়ে সে আমাকে বলে যে, মানে ওই ব্যক্তি আমাকে আবার কল দিয়ে আমার সাথে জিজ্ঞেস করে যে আপনার প্রবলেমটা মূলত আসলে কি। তখন বললাম যে স্যার এরকম আমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কারণে। এনিওয়ে, যদি এই প্রবলেম সলভ না হয় তার মানে কি? চলতে থাকবে এই সমস্যা? এই প্রবলেম যদি সলভ না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তাকে? জি।
কারণ এছাড়া তো আসলে কোনো অপশন নেই, কারণ এখনো পর্যন্ত ওর যদি আমার- অবজেকশন, ওর পরিবার অবজেকশন না থাকে, যা আছে অবস্থায় তোমরা সংসার শুরু করো, সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় করে কিভাবে করে করা সম্ভব? কারণ হচ্ছে তার পরিবার যদি চায়, সে যদি চায়, সেক্ষেত্রে এখন ও আসলে অনেকটা ওইরকম ভাবে চায়, কারণ ও চায় না যে Exactly. দূরে থাকতে। ওর পরিবারও চায়, তুই চাচ্ছিস না কেন? এখন আমি পারতেছি না শুধুমাত্র একটা কারণে, যে আমি হয় একটা বিয়েটা বললেই আর কি করা যায় না, কেন কে গ্যারান্টি দিয়েছে যে এতেশাম কালকে বেঁচে থাকবে? কে গ্যারান্টি দিয়েছে কালকে আমার এটা আসলে- ক্যান্সার হবে না? কে গ্যারান্টি দিয়েছে কালকে আমি যে 9 ঘন্টা জার্নি করে তোদের প্রোগ্রামে আসলাম অ্যাক্সিডেন্ট করে মরে যাব না? কে গ্যারান্টি দিয়েছে যে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো? আমি কিভাবে গ্যারান্টি নিব আবির, যে দুঃখু দুঃখু পুতু পুতু মার্কা কথা বলে এই সরল সহজ মেয়েটাকে যেভাবে তোর প্রশ্নে পাগল করেছিস, গোটা পরিবার তোকে ব্যাকআপ দিচ্ছে, তোর নিজের বাপ মা তোকে দেখেনি, লাথি মেরে ফেলে দিয়েছে, যে জাতি দেখা যেমনি কাঁদুক, এবং কোনো মানুষ তোর পাশে এসে দাঁড়ায়নি। এই প্রোগ্রামের পর থেকে সমস্ত মানুষ তোর পেছন পেছন দাঁড়াচ্ছে এবং এইভাবে মানুষ সাপোর্ট দিচ্ছে। হু নোজ যে সব যখন ঠিক হয়ে যাবে তখন এদেরকে পর করে দিয়ে যেসব পাওয়ারফুল মানুষজন তোর পাশে আসতে চায়, অনেক সুন্দর অনেক গ্ল্যামারাস মানুষরা, তার সাথে দিয়ে সংসার করার জন্য রেডি হবি। আল্লাহর রহমতে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি গুরু, যখন আমি সুস্থ তাই বৈবাহিক সম্পর্কে জড়াচ্ছিস না কেন? সুস্থ ওদের তো অবজেকশন না, এ তোর অবজেকশন আছে জি, বিয়ে করলে? ওর ফ্যামিলি টাকা থাম। আর যদি তোর অবজেকশন আছে যদি বিয়ে করে? জি না, আমার কোনো, তোর পরিবার অবজেকশন আছে? আমার পরিবারের কোনো, তোর পরিবার কি চায়? আমার পরিবার তো চায় আমি একটু সুখে থাকি, তারাই। সুখে থাকো মানে কি? বিয়ে চায় না ওর অসুস্থ হবে তারপর বিয়ে চায়? আমার বাপ মা তো প্রথমে রাজি না গো। এখন 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 যে তারা বলেছে যে বলে- অবস্থায় থাকুক বিয়ে করে ফেল, হ্যাঁ, সুস্থতা তারা- পরে দেখা যাবে, তাই তো? তুই কি চাস? যে বিয়ে করে ফেলি, সুস্থতা পরে দেখা যাবে, জান দেবো তোর জন্য, এই তো? হ্যাঁ, এটা তো চাস না? কি চাস? তোর কি চাওয়া? আর 2-3 মিনিট আছে প্রোগ্রাম। আল্লাহর রহমতে আল্লাহ রাবণ সব জায়গাতে আছে বেটা, জি, সঠিক কথা বল। একটাই চাওয়া, যাতে আমি সুস্থ হয়ে না, দায়িত্বটা নো নিতে নো নো, পারি। সুস্থ হওয়ার জন্য কি তোর জন্য কি গোটা দুনিয়া তোর তোর মতো করে চলবে নাকি? জি না গুরু, কিন্তু হচ্ছে যে বিষয়টা যেটা হচ্ছে, আমার আজকে তো বৃহস্পতি হিসেবে ফ্রাইডে, তো শুক্রবার শনি রবিবার আমাকে হসপিটালে এডমিট হতে হবে, এবং এরপর 1 সপ্তাহের মধ্যে আমার ফার্স্ট সার্জারি, ওকে, তারপর হচ্ছে সেকেন্ড সার্জারি। কিন্তু গুরু সবটাই হলো ওর, একমাত্র ওর কারণে। ওই ম্যানেজ করতেছে সব? জি, তো সার্জারি টাকা পয়সা এই সেই সবই তো ওই ব্যবস্থা করতেছে। ওর ব্যবস্থা বলতে ও যদি ওই সরকারি কর্মকর্তার কাছে এইভাবে যাই হোক, সবই করতেছে ভাই, এক সংক্ষেপে কথা তো এইটাই। সম্পূর্ণ ঘুরে ফিরে, হ্যাঁ এটাই। ঘুরে ফিরে তো কথা যে তোর সার্জারির এই সেই সব ম্যানেজ তো ওই করতেছে, রাইট? জি গুরু, এটা তোর হচ্ছে আগামী শুক্রবার বা কিছু একটা, তারপরে তো এখানে এখন ধর হলো না, রেজাল্ট হলো না, তখন? আসলে গুরু এখন এটা রেজাল্ট হলে তো কথাই শেষ, তা হলে তখন আবেগের কথা বাদ দে, তখন না হলে দেখা যায় যে এই অবস্থায় ওই নেওয়াটা ঠিক হবে না, তাই তো? জি, গুরু। তুই এটা তোর ডিসিশন, তাই তো? জি, এটাকে চিটারি বলে। কারণ এটা আমার জন্য আমার খুব কষ্ট থাকবে যে এই প্রোগ্রামের কারণে কোনো ছেলে কোনো মেয়ের জন্য বা কোনো মেয়ে কোনো ছেলের জন্য যেন মিসগাইডেড না হয়, তাহলে আমার মতো পাপী, এখানে আমার হচ্ছে মতো 2 একটা- নম্বর দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আমি আবেগ তো তুলে দিই, আবেগে যখন তুলতে থাকে, আবেগে যখন মানুষ ফুটতে থাকে, তখন অনেক মানুষই তার সাধ্যের বাইরে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয় যে কিভাবে মানুষটাকে বাঁচানো যায়, কি মানসিক ভাবে, কি শারীরিক ভাবে, কি অর্থনৈতিক ভাবে। কিন্তু আমি তখন চিন্তা করে দেখি না যে ঠিক আছে, এভাবে তো চেষ্টা করতেছে, ওই মানুষটা ওই ছেলেটি ওই মেয়ের জন্য বা ওই মেয়েটি ওই ছেলের জন্য মিসইউজ হয়ে যাবে না তো? যে মেয়েটির গল্প আপনারা এর মধ্যে শুনেছেন, যে এই ছেলেটিকে হেল্প করার জন্য পাগল হয়েছে, শুধু এই না, এরকম বহু ছেলে এবং মেয়ে তার পাশে দাঁড়িয়েছে, কেউ বিয়ে করতে চেয়েছে, কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে কন্টিনিউয়াসলি, এবং সেই ছেলেটির কথা অনুযায়ী এমন কিছু উচ্চ পদস্থ মানুষজন তাকে হেল্প করার জন্য ব্যস্ত হয়েছে, যেটা তার কল্পনারও অতীত, যেটা তার স্বপ্নেও ভাবতে পারে না। জি। Who knows যে এই ছেলেটিকে সেই ভাবনাগুলো হয়তো কিছুটা হলেও লোভী বা কিছুটা হলেও হয়তো অন্যরকম বানিয়ে ফেলেছে। সে হয়তো কোনো না কোনো ভাবে সুস্থতা চাচ্ছে, যে সুস্থতা হওয়ার জন্য ওর বাপ মা ওকে পর করে দিয়েছে, ওকে পায়ে ঠেলেছে, ওর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই, সবাই ওকে পায়ে ঠেলেছে। সেই মেয়েটি কোনোভাবে যদি ওকে সুস্থতার কারণ করে, ওই মেয়েটি, যে মেয়েটি মানুষের বাড়িতে থেকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছে, তার দেয়া 50,000 টাকা কিন্তু ইটস এ বিগ ডিল।
এবং এই পরিশ্রমের ফসল, এবং এখন তার মেয়ে সহ গোটা পরিবার চেষ্টা করতেছে কিভাবে ছেলেটিকে সুস্থ করা যায়। মেয়েটি এর কাছে হাত ধরা, ওর কাছে পা ধরা, এইভাবে পরিশ্রম করা, কোন সরকারি কর্মকর্তাকে কনভিন্স করা, সবকিছু করেছে শুধুমাত্র এর জন্য। এবং বলেছে, এবং শুধু তাই না, ওর জন্য কিডনি বিক্রি করার জন্য মেডিকেল পর্যন্ত পৌঁছে গেছে, দরকার কিডনি বিক্রি করে সেই ছেলেটিকে সে ভালো রাখবে। উদ্দেশ্য একটাই, যাতে করে ওর সাথে সংসার করে সারা জীবন ভালোভাবে কাটাতে পারে। কিন্তু শুরুয়াত থেকে এই ভালোবাসার বাংলাদেশ থেকে, শুরুয়াত থেকে এই বোকা আদমি, এই চোর বাটপার ফকিন্নি বাইনচোত এহতেশামের মুখ থেকে। কারণ এহতেশাম যখন কাব্য করা শুরু করে, তখন বহু ছেলে, বহু মেয়ের জন্য, বহু মেয়ে বহু ছেলের জন্য ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু ইমপ্রেস তো হয়ে গেল ভালো, কিন্তু এটার জন্য রং লিডেড না হয়ে যায়, কারো দ্বারা ভুল পথে যেন পরিচালিত না হয়, সেটা কিন্তু আমি তখন ভেবেও দেখি না। আবির শুনে রাখ, জি গুরু, আল্লাহর দিব্যি দিয়ে বলতেছি, তোর প্যান্ট খুলে ফেলবো আমি যদি এই মেয়েটিকে তুই ডিপ্রাইভ করিস। তোর মুখে শোন, কথা শুনে রাখ, কোনো কথা বলার দরকার নাই, তোর মুখেই শোনা যে এই মেয়েটি আমার জীবনে যা করেছে লাইফে আমি কল্পনা করতে পারিনি। আমাকে ধর্মীয় বানানো, আমাকে সুস্থ করা, আমার জন্য সমস্ত শরীরে টাকা পয়সা যা ইচ্ছা করে আমাকে দাঁড় করিয়ে দিতে চেষ্টা করা, ইভেন আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। খোদার কসম, তোকে আমি হাজারো মানুষের সামনে প্রতিজ্ঞা করে বলে রাখলাম, আবির, যেভাবে তোর জন্য আমি প্রীতির জন্য কেঁদেছিলাম বহু মানুষের কাছে, তোর বাপ যখন কাঁদতেছিল তখন আহাজারি করতেছিলাম, মনে আছে কি মনে নাই? তুই কি কোনো মানুষকে তোর জন্য এভাবে কাঁদতে আর কষ্ট করতে আর কথা বলতে দেখেছিস যেভাবে আমি দেখেছি? তুই কি আমার ভাতার লাগিস নাকি তোর আমি ভাই লাগি? লাগে কিছু? তারপর এটা করেছি। এবং ঠিক একই মমতায় আর্যুর জন্য তোর পিন্ডি চটকাই দেবো বাপ। তোকে আমি রাস্তায় ন্যাংটা করে ছাড়বো যদি কোনো কারণে এই ছেলের মেয়েটিকে তুই বিচ্ছেদ করিস। অনুষ্ঠান শেষ করছি। আর সবার জন্য অনেক ভালো লাগা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক। কিছু কথা বলার ছিল, একটা মিনিটে শেষ কর। সেখানে হচ্ছে এখন কথা একটাই, কথা একটাই, জি অবশ্যই, কথা একটাই। তুই প্রতিজ্ঞা করেছিস এবং বলেছিস যে মেয়েটি যেভাবে আমাকে পাশে দাঁড়িয়েছে, আমার সেদিন 28 জুলাই ব্যাক ইন 2022 28 জুলাই 73তম পর্বে যেভাবে আপনার প্রচারের পর থেকে যেভাবে মানুষ আমাকে হেল্প করেছে, যেভাবে বহু মা মেয়ে ছেলে সব আমার পাশে দাঁড়িয়েছে, অনেকে বিয়ে করতে চেয়েছে, এবং এই মেয়েটি যেভাবে আমাকে কন্ট্রিবিউট করেছে, স্পেশালি এই মেয়েটির জন্য ওই আবির আজকে সুস্থ, সুন্দর এবং ভদ্র নামাজি আবির হয়ে আপনার সামনে আসতে পেরেছে। তাই বলেছিস কিনা? জি গুরু। বিনিময় উদ্দেশ্য একটাই, যে এখানে সংসার করতে হবে তোকে, রাইট? এ সহ গোটা পরিবার তোর পাশে দাঁড়িয়েছে, রাইট? এ তোর সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে, রাইট? এর কষ্টের টাকা দিয়ে তোকে অলরেডি 50,000 টাকা দিয়েছে, রাইট? এবং গোটা দায়িত্ব তোর নিয়ে নিয়েছে, রাইট? তোকে বিয়ে করবি কি করবি না? অবশ্যই করব। ওকে, একটু বিশেষ আর কিছু বলার নাই, 1 মিনিটে বলা, যদি শেষ কিছু বলতে চাস। শেষ প্রবলেমটা হচ্ছে এখন আমার মূলত ফ্যামিলি থেকে প্রবলেমটা হচ্ছে এরকম, ও এত কিছু করার পরেও ফ্যামিলি কি মারা দিচ্ছিল বেটা যখন রাস্তা রাস্তা পড়েছিলি? কাজের বেটি যখন দেখতো তোকে? শুধু বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা।